আমন্ত্রণ ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বিআরবি কেবল উৎসবের ভোট পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল। দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছে হিমাদ্রি রাহা এবং সাথে আছেন আমি তানিয়া হারুন আপনাদের সাথে আছি। দর্শক, যেমনটা গতকালকে থেকে আমরা দেখছিলাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সাধারণ মানুষের মাঝে যে উচ্ছ্বাস এবং সেই উদ্দীপনা আমরা দেখছিলাম। হিমাদ্রি রাহা নিশ্চয়ই আসলে বলা যায় ঐতিহাসিক নির্বাচনের মাধ্যমে এক নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে বিএনপি পেয়ে গেছে। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণাটা বাকি, অর্থাৎ বলা যায় সবচেয়ে বেশি সংসদীয় আসন নিয়ে তারা কিন্তু এবার সরকার গঠন করতে যাচ্ছে। এই মুহূর্তে আমাদের সাথে একজন শিক্ষাবিদ যুক্ত আছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডক্টর ফরিদউদ্দিন খান, তিনি আমাদের সাথে যুক্ত হবেন। কিন্তু তার আগে আমরা একটু সংসদ ভবন স্টুডিওতে যেতে চাই, সেখানে আছে আমাদের সহকর্মী ইশরাত জাহান উর্মি, নিশ্চয়ই তিনি আমাদের সাথে যুক্ত হবেন। উর্মি, আপনার পিছনে যেটি দাঁড়িয়ে আছে সংসদ ভবন, সেখানে জনপ্রতিনিধিত্বের দৌড়ে বিএনপি কিন্তু এগিয়ে আছে 212টি এখন পর্যন্ত আসন নিয়ে। বেসরকারিভাবে তারা এখনো নির্বাচিত, আনুষ্ঠানিক ঘোষণা শুধু সময়ের দাবি মাত্র। কালকে সারাদিন মাঠে ছিলেন, দেখেছেন, নির্বাচন কমিশনেও আপনি ছিলেন। সবকিছু মিলিয়ে কেমন লেগেছে এবারের নির্বাচন? কেমন দেখলেন আর এখন পর্যন্ত কেমন দেখছেন? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন হিমাদ্রি। আমার পেছনে যে ভবনটি, সেই ভবনে এখন আসলে নতুন করে, যেটি আসলে কালকে সিইসির একটা কথা আমার খুব ভালো লেগেছিল, যে বাংলাদেশ এখন গণতন্ত্রের ট্রেনে উঠতে চলেছে বা উঠে গেছে অলরেডি। অনবোর্ড এই শব্দটি তিনি ব্যবহার করেছিলেন। কালকে আমি সারাদিন আসলে নির্বাচন কমিশনে ছিলাম, ফলো করেছি নির্বাচন, ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ অবজারভাররা কিভাবে কতটা তারা নির্বাচন পর্যবেক্ষণ করলো, সেই বিষয়টির দিকে আমি লক্ষ্য রেখেছি। সুষ্ঠু ভোট হয়েছে। কিছু টুকটাক যেই সমস্যাগুলো ছিল বা যেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট ভালো তারা তাদের ভূমিকা পালন করেছে। আর যেই সমস্যাগুলো ছিল, এখনও আছে, যারা ডিসপিউট নিয়ে আসছেন সেই বিষয়গুলো বা কমপ্লেইন নিয়ে এসেছেন, তারা সেই বিষয়গুলো থাকবেই। কিন্তু আসলে যাই হোক না কেন, 2/3 ভোট যখন একটা দল পেয়ে যায় এরকম একটা নির্বাচনের মাধ্যমে, তখন আসলে সন্দেহের আর তেমন কোনো অবকাশ কিন্তু থাকে না। তবে এর পরে আসলে কি হবে, কারণ বেশ কতগুলো জটিলতা রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আসলে আমি কথা বলতে চাই। এবং সেই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আমার সাথে আজকে উপস্থিত আছেন গ্লোবাল টেলিভিশনের প্রধান সম্পাদক ফেরদৌস মামুন। আমি তার সাথে একটু কথা বলতে চাই। ভোট কেমন হলো সেটি আমার সহকর্মী হিমাদ্রি জানতে চাইছিলেন আপনার কাছে, মানে আমরা সব এক্সপার্টদের কাছেই জানতে চাচ্ছি যে আসলে আপনি কেমন ভোট দেখলেন। শুরুতে যদি আপনি একটু বলেন যে ভোট আপনার কেমন মনে হলো, কেমন দেখলেন? প্রথমে যদি এক কথায় বলতে হয় তাহলে বলতে হবে যে এই ভোট অত্যন্ত চমৎকার ভোট হয়েছে। এবং আমি মনে করি যে অন্তর্বর্তী সরকার যে এই ধরনের একটা সুষ্ঠু, স্বচ্ছ, নিরপেক্ষ নির্বাচন করবে, এটা কিন্তু আমাদের দেশের অধিকাংশ লোকই প্রথমে মনে করতে পারে, বিশ্বাসও করতে পারে না। কারণ প্রথম থেকে আমাদের এখানে এই যে জুলাই গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশে যে ডক্টর ইউনূসের নেতৃত্বে যে সরকার গঠন হলো, সেই সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে এবং তাদের এটাকে কি বলবো, যে তাদের ক্ষমতা প্রয়োগ নিয়ে আমরা নানান সমালোচনা করেছি। এবং সবচেয়ে বেশি সমালোচনা করেছি যে ডক্টর ইউনূস সরকার এদেশের আইন শৃঙ্খলা বাহিনীকে উনি ঠিক করতে পারেন নাই। কিন্তু একটা প্রবাদে একটা কথা বলা হয় যে শেষ ভালো যার সব ভালো তার। ডক্টর ইউনূস আসলে উনি একটা ইউনূস ম্যাজিক দেখালেন। আমি মনে করি যে এই নির্বাচনের মাধ্যমে, যে নির্বাচনে একটা রক্তপাত হয় নাই, একটা সংঘর্ষ হয় না। যদি আপনি বলতে যান সেই অর্থে সংঘর্ষ কিছু হয়েছে, আমাদের মতো দেশে সংঘর্ষ হয়, ওটা আসলে হিসাবের মধ্যেই পড়ে না। যে সাধারণত 71 থেকে আপনি শুরু করে আজ পর্যন্ত যত নির্বাচনে যে ধরনের সংঘাত, সংঘর্ষ, যে ধরনের কারচুপি, ভোট ডাকাতির কথাগুলো আমরা শুনে আসছি, এই নির্বাচনে কোনো দল বলতে পারবে না যে হলো কোনো ধরনের কারচুপি হয়েছে বা বড় কোনো ধরনের হয়েছে। যদি যে সমস্ত উঠেছে এগুলি খুবই টুকটাক বিষয় উঠছে। দুটি আসনে কিন্তু আমি একটু মনে করে দিই ফেরদৌস মামুন, কালকে রাতে ঢাকা 13 আসন এবং ঢাকা 8 আসন, এই দুটো নিয়ে কিন্তু বেশ এখন পর্যন্ত এক ধরনের, আপনি জানেন কালকে রাতে সোশ্যাল মিডিয়াতে বলা হয়েছিল যে ঢাকা 8-এ সবাই যেন আসে। তাছাড়া মামুনুল হক যিনি আছেন ঢাকা 13 আসনের, তিনি কিন্তু গিয়েছিলেন ইসিতে কমপ্লেন দিতে। মানে ঢাকার মধ্যে বড় দুটি আসনে কিছু সমস্যা এবং এটি পরে আবার বাড়ে কিনা সেই আশঙ্কা রয়েছে কিনা, সেটিও যদি একটু বলেন।
আমি মনে করি না যে এইটাতে তেমন কিছু বাড়বে। আপনি দেখেন যে আসলে আমাদের এই দেশে আমরা যে জায়গাটা আশঙ্কার একটা বড় জায়গা ছিল, যে এই নির্বাচনকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াগুলোতে এক ধরনের অপপ্রচার, গুজব সৃষ্টি হবে, যা মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করবে, আশঙ্কা তৈরি করবে। তো আপনি দেখেন এই বিষয়গুলো কিন্তু সোশ্যাল মিডিয়াতেই হয়েছে, কিন্তু কোনো আপনি টেলিভিশন বা পত্রপত্রিকায় ঢাকা 13 আসন বা 8 আসন বা বিভিন্ন আসন বা ঢাকার বাইরে 2-4টা এগুলি নিয়ে কিন্তু প্রকৃত গণমাধ্যম যারা, তারা কিন্তু বিশেষ কিছু বলে নাই। আমি নিজে ঢাকা 13 আসনের ভোটার, আমি কিন্তু দেখিনি সেখানে সেরকম কোনো কারচুপি হচ্ছে বা এরকম কোনো বিষয় হচ্ছে। জি, আপনার সাথে আমিও একমত। আসলে কারচুপি করার মতো অবস্থায় এইবারের ভোটে মনে হয় সেটা ছিল না। ভোট এতটাই স্বচ্ছ হয়েছে যে কেউ জোরালোভাবে দাবি তুলতে পারবে না। এখন কিছু কিছু কেন্দ্রে তো হয়, একজন পরাজিত প্রার্থী চায় যে তার বিরুদ্ধে একটা জনগণের সিম্প্যাথি হোক, সে আসলে জেতার পথে ছিল, সে তাকে মানুষ একটু সহানুভূতি দেখাক, এই ধরনের ব্যাপারগুলি চলে আসে। কিন্তু আমার কাছে মনে হয় না যে কাগজে কলমে ওনারা দিন শেষে প্রমাণ করতে পারবে যে এখানে কোনো কারচুপি হচ্ছে বা ওনাকে কারচুপি করে হারানো হয়েছে। আরেকটা বিষয় আসলে আমার যেটা আসলে মানে একেবারে আমি জানতে চাই একজন সাংবাদিক হিসেবে, কতগুলো বিষয় আমার কাছে মনে হচ্ছে যে এরপরে কি কোনো সাংবিধানিক কোনো সমস্যা, যেমন হ্যাঁ ভোট না ভোট নিয়ে আমি কথা বলবো, তার আগে আপনার সাথে কথা হচ্ছিল এখনই যে সাধারণত আমরা দেখে থাকি যে স্পিকার পড়ান হচ্ছে শপথ, এবার সেটি থাকছে না। সেই বিষয়টি যদি আপনি একটু বলেন যে শপথ আসলে কিভাবে পড়ানো হবে বা সেই নির্বাহী আদেশটির বিষয়টি যদি আপনি একটু বলেন। বিষয়টা হয়ে গেছে যে এই নির্বাচনের আগেই কিন্তু আরও প্রায় আমার কাছে যতদূর মনে 20-25 দিন আগে কিন্তু যে নির্বাচনে জয়ী হলে পরে এই এমপিদেরকে কারা শপথ পড়াবে এইটা নিয়ে গণমাধ্যমে একটা বিতর্ক তৈরি হয়েছিল। এটার কিন্তু উত্তর দিয়েছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব। উনি কিন্তু বলে দিয়েছেন যে সাংবিধানিকভাবে এটার তেমন কোনো জটিলতা নেই, এটা রাষ্ট্রপতি বা ওনার মনোনীত যে কোনো ব্যক্তিকে দিয়ে এই শপথগুলো পড়ায় নিতে পারবে। সুতরাং এটা নিয়ে আমার মনে হয় না যে সাংবিধানিক কোনো জটিলতা তৈরি হবে। আমার মনে হয় যে আমার হাতে সময় খুব কম, হ্যাঁ ভোট না ভোটের বিষয়টি আমি আবারও হয়তো পরে শুনতে পারবো। আপাতত এটুকুই। আপনাকে অনেক ধন্যবাদ ফেরদৌস মামুন আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। বিআরবি কেবলস ভোটের হাওয়া উৎসবের ভোটের এই এখন পর্যন্ত আমার সাথে যে অতিথি ছিলেন তার সাথে কথা বললাম এবং তিনি আসলে বেশ কিছু প্রশ্নের উত্তর দিলেন, ভোট কেমন দেখেছেন সেটি বললেন এবং সেই সাথে তিনি এটিও বললেন যে শপথ পড়ানোর বিষয়টি এবং এরপরে আসলে কি হবে গণতন্ত্রের যাত্রায়, এর পরের পদক্ষেপগুলো কি হবে সেইটি তিনি জানালেন। এ পর্যন্তই আমার কাছে সংসদ ভবনের এই স্টুডিও থেকে। আরও কিছু প্রশ্ন ছিল, সেগুলো নিশ্চয়ই পরবর্তীতে আপনাদের সাথে যুক্ত হলে তখন আবার করতে পারবো, সেই প্রশ্নের উত্তর নিশ্চয়ই মিলবে। ধন্যবাদ আপনাকে, থাকুন আমাদের সাথে। তানিয়া শুনছিলেন যেমনটি বলছিল, আসলে গণভোট ইস্যুতে যদি হ্যাঁ হয় তাহলে না হয় সেক্ষেত্রে কি হতে পারে। 180 দিনের একটি সংস্কার যে কার্যক্রমটা গণপরিষদে 180 দিন ব্যাপী এই জুলাই সনদের সংস্কার কার্যক্রমগুলো তারা নির্বাচিত সরকার এগিয়ে নেবে, কিন্তু সেখানে জটিলতাও আছে। আবার যিনি সরকার প্রধান হবেন তিনি কিন্তু আবার দলীয় প্রধানও থাকতে পারবে না। এই বিষয়গুলো নিয়ে আসলে অনেক ধোঁয়াশা তৈরি হলো, সেগুলো নিশ্চয়ই সময়ের সাথে সাথে পরিষ্কার হয়ে যাবে। হিমাদ্রি, আমাদের সম্মানিত অতিথি যিনি উর্মির সঙ্গে যুক্ত ছিলেন তিনি কিন্তু বলছিলেন শেষ ভালো যার সব ভালো তার, অর্থাৎ বিভিন্ন অভিযোগকে পাড়ি দিয়ে আসলে শেষ পর্যন্ত কিন্তু একটি সুষ্ঠু ভোট আমরা দেখতে পেরেছি। এখন খালি ফলাফল আনুষ্ঠানিকভাবে আসলে এখন পর্যন্ত স্বস্তির বিষয়। জি, সেই বিষয়গুলো নিয়ে আমাদের সঙ্গে এবার আমাদের একজন অতিথি যুক্ত হচ্ছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর ফরিদউদ্দীন খান। ডক্টর ফরিদউদ্দীন খান, আপনাকে স্বাগত জানাচ্ছি বিআরবি কেবলস উৎসবের ভোটে। যেমনটা আমরা বলছিলাম সংবাদে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠনের পথে বিএনপি। এখন পর্যন্ত 212 আসনে তারা জয় পেয়েছে। এত বড় জয় মানে নিশ্চয়ই প্রত্যাশাটাও আসলে জনগণের কাছে অনেক বড়। একটু জানতে চাই, এই যে প্রত্যাশা ঘিরে কিংবা এত বড় জয় পেয়েছেন সেই সব বিষয় নিয়ে আসলে এখন কি কি চ্যালেঞ্জ সামনে থাকছে? আপনাকে অনেক ধন্যবাদ। আপনার মাধ্যমে যারা আজকে দর্শক দেখছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আসলে আজকের দিনটি বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন। আমরা গতকাল দেখেছি যে বাংলাদেশের ইতিহাসে এত সুষ্ঠু এবং এত সুন্দর একটি ইলেকশন এর মাধ্যমে আমরা দীর্ঘদিনের যে আমাদের আকাঙ্ক্ষা ছিল যে আমরা গণতন্ত্র থেকে অনেকটাই পিছিয়ে গিয়েছিলাম, আমাদের বিচ্যুতি ঘটেছিল, সেখান থেকে আবার গণতন্ত্রের ট্রেনে আমাদের আবার ওঠার সুযোগ হলো। তো আমাদের এই নতুন যাত্রা হচ্ছে, এটা একটা মহাযাত্রা
এখানে আমরা দেখেছি আমাদের দেশের জনগণ দীর্ঘদিন তারা যে নিঃশ্বাস তাদের গণতান্ত্রিক যে অধিকার হারিয়েছিল সেখান থেকে তারা আবার অধিকার ফিরে পেয়ে তারা অত্যন্ত উৎসব মুখর পরিবেশে এবং উচ্ছ্বাসের সাথে তারা গণরায় দিয়েছেন একটি রাজনৈতিক দলকে। তো এখন আমাদের প্রত্যাশা অনেক বেশি আমাদের এবং আমাদের যারা এখন এই দায়িত্ব নিচ্ছেন তাদের উপরে এই দায়িত্বটিও অনেক গুরু দায়িত্ব আমি বলবো। তাদের যে ভিশন আছে, তাদের যে মিশন আছে, সেগুলোকে এমনভাবে করতে হবে যেন মানুষের যে গণরায় তার প্রতি শ্রদ্ধাশীল থেকে। কারণ আমরা বিগত সময় দেখেছি যে জনগণ আমাদের জনগণের যে প্রত্যাশা ছিল তার সাথে আমাদের রাজনৈতিক যারা মানে তাদের কার্যক্রম সেটি আসলে পুরোপুরি অসামঞ্জস্যপূর্ণ ছিল। এই কারণে আমরা বলবো যে বিগত সময়গুলো রাজনীতি যে আমাদের রাজনৈতিক নেতৃত্ব তারা কিন্তু এক ধরনের মানে পলিটিক্যাল একটা ফেইলিউর আমরা সেখানে দেখেছি। ফলে মানুষ ভোটাধিকার হারিয়েছিল আমরা দেখি, এবং সেই ভোটাধিকারকে ইস্টাবলিশ করতে যে নানান ক্ষেত্রে দমন পীড়ন গুম খুন নানান ধরনের নিপীড়নের শিকার হয়েছে এই দেশের জনগণ। তো আমরা আগামী দিনে চাই যে বাংলাদেশের প্রথম যেটি আমাদের প্রত্যাশা যে বাংলাদেশ একটি শান্তিপূর্ণ দেশ চাই, এখানে কোনো ধরনের এরকম পলিটিক্যাল বিভাজন এবং সেখানে এইটাকে কেন্দ্র করে কোনো হানাহানি এই ধরনের কোনো এই বিষয়গুলো বাংলাদেশের জনগণ কিন্তু চায় না। তারা অনেক ক্লান্ত, ফলে তারা কিন্তু এই শান্তির পক্ষে রায় দিয়েছে। আর দ্বিতীয়ত হলো যে আমরা বিগত সময় দেখেছি অনেক বৈষম্য ছিল, আমাদের সেই বৈষম্যগুলোর বিরুদ্ধে বাংলাদেশ কিন্তু রায় দিয়েছে। তো আমি বলবো যে যারা আগামীতে সরকার গঠন করতে যাচ্ছেন এটা তারা এই জনগণের এই পালসটা বুঝে যে বাংলাদেশ একটি নতুন বাংলাদেশে আসলে আগের যে বন্দোবস্ত ছিল সেটি দিয়ে ভাবলে এখানে চলবে না। আমাদেরকে আরো ভিশনারি হতে হবে, আরো জনগণ বান্ধব হতে হবে। তো সেইগুলো যদি হতে পারে তাহলে আমার মনে হয় যে তারা অনেকখানি চ্যালেঞ্জ ফেস করতে পারবে। আদারওয়াইজ আমরা মানে জনগণের মধ্যে যে শঙ্কা যে আবার বিগত সময়গুলোর মধ্যে যেমন হয়েছে সেটি যেন কোনোভাবেই ফিরে না আসে আর কি। আমরা কোনোভাবেই আমরা ভোটাধিকার হারাতে চাই না, আমরা কোনোভাবেই আমাদের কোনো মানে প্রাণহানি ঘটুক রাজনীতি কেন্দ্র করে এগুলো আমরা কোনোভাবেই চাই না। আর বাংলাদেশ অর্থনৈতিকভাবে একটা চ্যালেঞ্জের মুখোমুখি এই মুহূর্তে আছে যে আমরা দেখেছি যে আমাদের বাজার যেমন একটা সমস্যা আছে, কারণ এখানে আমাদের এখন একটা বড় জনগোষ্ঠী তাদের কিন্তু প্রান্তিক আয় এমন মার্জিনাল পর্যায়ে পৌঁছেছে তারা কিন্তু আসলে টিকে থাকাটা তাদের জন্য দূর হয়ে যাচ্ছে, প্রতিনিয়ত তাদেরকে এই বাজারকে ফেস করতে হচ্ছে। তো সেই বিষয়টা অর্থনৈতিক যে বড় চ্যালেঞ্জ সেটি আমার মনে হয় যে সামনের দিনগুলোতে এটা সরকারকে অত্যন্ত দক্ষতার সাথে এটা মোকাবেলা করতে হবে। দ্বিতীয়ত আমি বলবো যে সামাজিক যে চ্যালেঞ্জ আছে, মানুষের মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করছে, সেই ব্যাপারগুলোকে আরো মানুষকে কিভাবে মোটামুটি একটা শঙ্কামুক্ত করা যায় যে আগামী দিনগুলোর বাংলাদেশ হবে অন্য আগের বাংলাদেশের চেয়ে অনেক ডিফারেন্ট। মানে আমরা সবাই চাই যে একটা নতুন বাংলাদেশ এবং সেটা অবশ্যই একটা বেটার বাংলাদেশ আর কি। তো সেই বেটার বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করতে গেলে আমাদেরকে সার্বিকভাবে আরো বেশি সুদূর প্রসারী হতে হবে, নিজের দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠতে হবে আর কি। কারণ আমরা হয়তো মনে হতে পারে যে যারা এখন ক্ষমতায় আসলেন তারা দীর্ঘদিন ক্ষমতার বাইরে ছিলেন, তারা নানান ধরনের নিপীড়নের বঞ্চনার শিকার হয়েছেন, তারা এসে যেন এমন না যে তাদের সেই পুরনো ঋণ দ্রুত তারা শোধ করার জন্য মানে উপার্জনের জন্য চেষ্টা করবে, এমন যেন না হয় আর কি। তারা সত্যিকার অর্থে জনগণের ভালোবাসা নিয়ে এসছে, জনগণের ম্যান্ডেট নিয়ে এসছে, তারা আগামী দিনেও যেন ভালোবাসাটা অক্ষুণ্ণ রাখতে পারে, বজায় রাখতে পারে, সেই বিষয়টা তাদের অবশ্যই মাথায় রেখে কাজ করতে হবে। ডক্টর ফরিদউদ্দিন খান, আবার সেই সাথে কিন্তু ইশতেহারগুলোর যে বাস্তবায়ন সেটি নিয়েও কিন্তু জনগণের মাঝে একটি আকাঙ্ক্ষা কিংবা প্রত্যাশা আছে, সেই বিষয়টি নিয়েও কিন্তু আসলে জনমানবের মধ্যে প্রশ্ন আছে যে শেষ পর্যন্ত আসলে বাস্তবায়ন হবে কিনা। কারণ হচ্ছে অতীতে আমরা দেখেছি অনেক সময় রাজনৈতিক দলগুলো, অতীতে যেই দলগুলো ছিল যারা এখন আসলে সক্রিয় নয় রাজনীতিতে, তারা কিন্তু ইশতেহার দিয়েছেন নির্বাচনের প্রচারণার সময়, সেগুলো কিন্তু সবগুলো আসলে বাস্তবায়নে সক্ষম হয়নি। না, অবশ্যই আসলে মানে এটা তো একটা জনগণের কাছে কমিটমেন্ট আর কি। তো এখন অবশ্যই তাদেরকে এটা মাথায় রাখতে হবে যে কমিটমেন্ট দিয়ে, যে কথা দিয়ে, যে আমাদের জনাব তারেক রহমান তো উনি বাংলাদেশে ফিরে প্রথম যে বক্তৃতায় বললেন যে আই হ্যাভ এ প্ল্যান তিনি বলেছেন আর কি। তো এখন এটা আসলে এইটা সময় হচ্ছে তার প্ল্যান উপস্থাপন করা এবং সেটাকে ইমপ্লিমেন্ট করা আর কি। এটাতে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই, কেন বাংলাদেশ আর ব্যর্থ হতে চায়। আমরা ব্যর্থতার যে কি কস্ট মূল্য পুরো জনগণকে দিতে হয়েছে। তো এখন ওনারা যেভাবে সরকার গঠন করবে আমি বলবো যে সেখানে দক্ষতা মানে অভিজ্ঞতা সততা এই বিষয়গুলোকে মাথায় রেখেই যেন তারা সরকার গঠন করে, যাতে করে যে আগামী দিনের যে চ্যালেঞ্জগুলো তারা এটা ফেস করতে পারে। আমি আবারও বলেছি যে আমাদের চ্যালেঞ্জ কিন্তু অনেক হিউজ এবং আমাদের প্রত্যাশাও অনেক বেশি।
তো সেটা মাথায় রাখতে গেলে যে ধরনের নেতৃত্ব প্রয়োজন, আমাদের ভিশনারি এবং মানে একটা জাস্ট, যেটা কি বলে ন্যায় বিচার সম্পন্ন যে লিডারশিপ প্রয়োজন আর কি, সেটার জন্য তাদেরকে অনেক কাজ করতে হবে। তাদেরকে এইটা তাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ আমি মনে করি। তো আমরা আশা করি যে তারা জনগণকে সাথে নিয়ে, তারা পুরো দেশ তাদের সাথে আছে, সাথে নিয়ে এই চড়াই তারা উতরাতে পারবে। আর বিষয়টা কিছু কিছু বিষয় আসলে খুবই প্রাসঙ্গিক এসেছে, ফ্যামিলি কার্ডের বিষয়তে এসেছে, যেটা আসলে খুবই প্রয়োজন আমাদের এই বর্তমানে। আমরা দেখেছি যে আমি উত্তরবঙ্গের যেহেতু এই একটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি, এখানে দেখেছি আমাদের উত্তরবঙ্গের একটা জনগোষ্ঠী তারা কিন্তু ঋণের ফাঁদে আবদ্ধ। কারণ তারা যেটি শুরুতেই বলছিলাম যে তাদের বাজেট এমন পর্যায়ে চলে গেছে যে তাদের যে পরিমাণ আয় হচ্ছে সেটি দিয়ে তাদের কিন্তু ব্যয় নির্বাহ করতে পারছে না, ফলে তাদেরকে প্রতিনিয়ত ঋণের মুখোমুখি হতে হচ্ছে এবং এই ঋণের চক্রের মধ্যে তারা পড়ে যাচ্ছে। আবার আরেকটা বিষয় যে অনেক তরুণ জনগোষ্ঠী তারা কিন্তু কর্ম পাচ্ছে। আমাদের যদি শিক্ষিত জনগোষ্ঠী দেখি যে প্রতি 3 জনের মধ্যে 1 জন কিন্তু বেকার হয়ে যাচ্ছে। এটা একটা হিউজ কিন্তু প্রেসার পড়ছে সমাজের উপরে। জি, তো সেই বিষয়গুলোকে আমাদের অবশ্যই কি করে আমাদের কর্মসংস্থান বাড়ানো যায়, কিভাবে আমাদের এই যারা শিক্ষিত জনগোষ্ঠী তাদেরকে স্কিল করা যায়। আমাদের মাইগ্রেশনের ব্যাপারটি এসছে যে আমরা দীর্ঘদিন ধরে আমরা দেখছি যে আনস্কিল লেবার মাইগ্রেট করছে। আমাদের এখানে প্রায়োরিটি দিতে হবে যে আমাদের স্কিল লেবার কি করে আমরা এখন বিভিন্ন দেশে মাইগ্রেট করতে পারি, তার মাধ্যমে আমরা ফরেন কারেন্সি আর্ন করতে পারি। তো আমার মনে হয় যে জনাব তারেক রহমান, আমাদের কাছে মনে হয়েছে তার রিসেন্ট বক্তৃতায় তার সবকিছু তার আগের চেয়ে উনি অনেক ম্যাচিউরড, অনেক বিষয়ে তিনি বিষয়গুলো নিয়ে দেশের কথা নিয়ে ভেবেছেন এবং তার পরিকল্পনা আছে। আশা করি সেইগুলো যদি দেশের মানুষকে সাথে নিয়ে সামনের দিকে এগোই, আমার ধারণা যে তারা হয়তো ভালো করতে পারবে। তবে তারা আরেকটি বিষয় যে আমাদের বিগত সময় যেটা দেখা গেছে যে বিরোধী দলকে বিরোধী হিসেবে দেখা। আমি মনে করি একটি গণতান্ত্রিক রাষ্ট্রে বিরোধী দল হচ্ছে একটি শক্তিশালী সবশেষ একটি প্রশ্ন আপনার কাছে রেখে শেষ করতে চাই ডক্টর ফরিদউদ্দিন, সবশেষ আরেকটি প্রশ্ন আপনার কাছে রেখে শেষ করতে চাই। সেটা হচ্ছে বিগত দিনগুলোতে আমরা যেখানে দেখেছি বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষককে জোরপূর্বক পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে, সেটা যে কারণেই হোক না কেন, এবং আপনাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কিন্তু কিছুদিন আগে একটা বিবৃতি দিয়েছিলেন, আপনারা নিজেরাও কিন্তু আতঙ্কে ছিলেন। সেই আতঙ্কের প্রহরগুলো কাটবে কিনা এবার? সেই শিক্ষকদের অসম্মানের জায়গা থেকে সম্মানের জায়গাটা ফেরত আসবে কিনা আবার? কি মনে হচ্ছে আপনার কাছে? না, আমি ধন্যবাদ। অবশ্যই আমরা সেটা প্রত্যাশা করি এবং সেটা করতেই হবে, কারণ আমি আগেই বলেছি যে আমরা এক ধরনের অস্থিরতার মধ্যে ছিলাম কিন্তু, কারণ আমাদের স্টেবিলিটিটা খুবই জরুরি। সেটা সামাজিক বলুন, সেটা শিক্ষা কেন্দ্রে বলুন, সেটা প্রশাসনের সব ক্ষেত্রে এক ধরনের অস্থিরতা এবং অনিশ্চয়তা ছিল এবং এদেশের মানুষ কিন্তু এই অনিশ্চয়তা এবং অস্থিরতার বিরুদ্ধে রায় দিয়েছে। ফলে যে সরকার গঠন করতে যাচ্ছে তাদেরকে অনেক বেশি রিকনসাইলিং হতে হবে, তাদেরকে সবাইকে নিয়ে পথ চলার যে দৃষ্টিভঙ্গি সেটা প্রসারিত করতে হবে। তা যদি সেটি না করে তাহলে আবারও আমাদের জনগণ আমরা কিন্তু এক ধরনের আবার নতুনভাবে বাধাগ্রস্ত হবে। আমি মনে করি, আশা করি আমি যে এই ধরনের যারা এখন নেতৃত্বে আসবে তারা সেই বিষয়গুলো অনেক গুরুত্বের সাথে বিবেচনা করবেন। এই বাংলাদেশটি সবার, সেটি যেই রাজনৈতিক ক্ষমতায় আসুক না কেন, সবাইকে নিয়ে পথ চলার এবং আগামী দিনের যে চ্যালেঞ্জগুলো মোকাবেলার যে দৃষ্টিভঙ্গি সেটা যদি না থাকে তাহলে কিন্তু আবার আমরা পিছিয়ে যাব। তো আমরা কখনোই সেটি চাই না এবং যারা নেতৃত্বে আসে তারা নিশ্চয়ই সেটি উপলব্ধি করবেন। জি, নিশ্চয়ই। ডক্টর ফরিদউদ্দিন খান, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। হিমাদ্রি, যেমনটা ডক্টর ফরিদউদ্দিন খান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি বলছিলেন যে আসলে সামনে এই যে সংখ্যাগরিষ্ঠতায় বিএনপি সরকার গঠনের পথে, তাদের সামনে আসলে নতুন বাংলাদেশ ঘিরে নানা চ্যালেঞ্জ রয়েছে। আসলে তরুণদের প্রত্যাশা আসলে চ্যালেঞ্জকে বাড়িয়ে দেয়। জি, প্রত্যাশা পারত যত ঊর্ধ্বমুখী, চ্যালেঞ্জ তত ঊর্ধ্বমুখী, অর্থাৎ সমানুপাতিক হারে বাড়তে থাকে। এই চ্যালেঞ্জ কখনো কমবে না। একটা বলে যে যায় দিন ভালো 80 দিন খারাপ, সেই দিনগুলোকে মেনে নিয়ে কিন্তু নিজেদের সর্বশক্তি দিয়ে হয়তো দেশ গঠনের যে কথা তারেক রহমান বলেছেন আই হ্যাভ এ প্ল্যান, সেই প্ল্যান নিশ্চয়ই তিনি বাস্তবায়ন করবেন দেশের জনগণের জন্য, দেশের স্বার্থের জন্য, রাষ্ট্রের স্বার্থের জন্য। আমাদের আরেকজন অতিথি আছেন আমাদের সাথে, সিলেট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, তিনি আমাদের সাথে যুক্ত হবেন, কিন্তু আপাতত হয়তো সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে, আমরা নিশ্চয়ই পরে যুক্ত হব। আরেকটি বিষয়, আরও অনেক কথাই নিশ্চয়ই আমাদের উঠে আসবে, কথার সাথে কথা থাকবে। আমরা তার আগে একটি ছোট্ট বিরতিতে যেতে চাই। দর্শক, উৎসবের ভোটে এই মুহূর্তে আমরা বিরতিতে যাচ্ছি, সাথে থাকুন, ফিরছি একটু পর। বিরতির পর আবারও স্বাগত ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বিআরবি কেবলস উৎসবের ভোট, পাওয়ার বাই বিআরবি হসপিটালস।
তানিয়া, আমরা যেমনটি বলছিলাম যে আসলে সাংবিধানিক বিষয়গুলো এখন কি হবে যদি হাঁ ভোট জয়যুক্ত হয়, যদি এখন পর্যন্ত হাঁ ভোট এগিয়ে আছে, সেক্ষেত্রে 180 দিন যে গণপরিষদ সংস্কার কার্যক্রম থাকবে জুলাই সনদ কার্যক্রম, জুলাই সনদ সেখানে কিন্তু আবার বিএনপির নোট অফ ডিসেন্ট আছে, জামাতের কয়েকটি বিষয় নোট অফ ডিসেন্ট আছে। সেক্ষেত্রে আসলে বিষয়গুলো কি হবে সেগুলো নিশ্চয়ই আমরা ধাপে ধাপে আমাদের অতিথি যারা যুক্ত হবে তাদের সাথে নিশ্চয়ই আলোচনার মাধ্যমে অনেক প্রেক্ষিত উঠে আসবে। জি, আমাদের সঙ্গে একজন অতিথি যুক্ত আছেন সিলেট থেকে, সিলেট প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, তার সঙ্গে একটু যুক্ত থাকতে চাই এবং সেই সাথে আমাদের সঙ্গে বরিশাল থেকেও একজন অতিথি যুক্ত হবেন। তার আগে আমি একটু সিলেটে যেতে চাই। মোহাম্মদ সিরাজুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি বিআরবি কেবলস উৎসবের ভোটে। আমরা যেমনটা বলছিলাম, গণভোটে হ্যাঁ কিংবা না যে এটা জয়ী হবে কি, এখন পর্যন্ত গণভোটে হ্যাঁ ভোট এগিয়ে আছে। সেই ক্ষেত্রে নির্বাচিত সরকার 180 দিন বা 6 মাসের মধ্যে যে জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংস্কারের পদক্ষেপ যে নেবেন, সেই বিষয়টি নিয়েও কিন্তু নানা জটিলতার কথা বেশ কিছু সময় ধরে আসছে। তো সেই বিষয়টি কেমন হতে পারে, আপনার মূল্যায়ন কি জানতে চাই। ধন্যবাদ। শুরুতেই ডিবিসি টেলিভিশনের দর্শক শ্রোতাদের ধন্যবাদ। আপনি কথাটি যথার্থই বলেছেন। আমরা যেমন ধরেন গতকালকে আমরা সিলেট বিভাগের যখন বিভিন্ন আসন করছিলাম, ভোট নিয়ে মানুষের মধ্যে যতটা না আগ্রহ ছিল, গণভোট নিয়ে দেখেছি যে মানুষের মধ্যে অনেকেরই গণভোটটাকে অনেকেই জানে না। তো এই প্রেক্ষিতে এবং আমরা যেটি দেখলাম সিলেটের রেজাল্ট সিটে বিভিন্ন কেন্দ্রভিত্তিক, সেখানে দেখা গেছে যে হার পাশাপাশি অনেক না ভোট পড়েছে। তো আমরা এখন যেহেতু এখানে সাংবিধানিক কিছু বাধ্যকতা আছে, আপনি যেমনটি বলছিলেন, বিএনপির কিছু অবজারভেশন আছে, জামাতেরও কিছু অবজারভেশন আছে। আমার মনে হয় নির্বাচিত সংসদ যখন দায়িত্ব গ্রহণ করা, হয়তো কিছুদিনের মধ্যেই সংসদ গেজেট হবে, নির্বাচিত সংসদ দায়িত্ব গ্রহণ করবে। নির্বাচিত সংসদ দায়িত্ব গ্রহণের পরই হয়তো আলাপ আলোচনার ভিত্তিতে উভয় দলই এই বিষয়ে একটা রূপরেখা প্রণয়ন করতে পারবে। এবং যেটি হচ্ছে এবারের নির্বাচন সবচেয়ে আশার দিক যেটি হচ্ছে, আমরা যেটা দেখলাম যে এই যে এত পিসফুল, আমরা রিটার্নিং অফিসারের রেজাল্ট শিট যখন গ্রহণ করলাম, দেখলাম যে একটি কেন্দ্র গোলযোগের কারণে বন্ধ হয় নাই। এটা কিন্তু আমরা মনে করি এবারের নির্বাচনের একটি আশার দিক, এবং সেই আশা নেই। এবং আমাদের যেটা বলছি যে আমাদের যে ডেমোক্রেটিক যে ট্রানজিশন, সেই ডেমোক্রেটিক ট্রানজিশনের ক্ষেত্রে আমরা অনেক ধাপ এগিয়ে গেলাম। এখন আমাদের নতুন করে দেশ গঠনের পালা শুরু হলো। জি, মোহাম্মদ সিরাজুল ইসলাম, আপনাকে ধন্যবাদ। হিমাদ্রি, আমাদের আরেকজন অতিথি যুক্ত আছেন বরিশাল থেকে। আমরা যেমনটা কথা বলছিলাম, গণভোটে আসলে হ্যাঁ ভোট এখন পর্যন্ত এগিয়ে রয়েছে। এখন পর্যন্ত আমাদের হাতে যে তথ্য এসেছে, এরপরে আসলে জটিলতাটা কোন দিকে যে দাঁড়াবে, নির্বাচিত সরকার আসলে কিভাবে বাস্তবায়ন করবে 180 দিনের মধ্যে, যেটা বলা হচ্ছে যে সংস্কারের পদক্ষেপ নেবেন, সেই বিষয়টি কি মনে হচ্ছে আপনার? বরিশাল থেকে যিনি যুক্ত আছেন তার কাছ থেকে আমরা সেটা, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? এস এম কামরুজ্জামান শিমুল, আপনাকে স্বাগত উৎসবের ভোটে। যে বিষয়টি গণপরিষদ নিয়ে যে কথাটিতে আমরা একটু আগে উঠে, সে বিষয়ে আমরা যাব আপনার কাছে, কিন্তু তার আগে জানতে চাই যে ধান নদী খালের যে শহর বরিশাল, যোগাযোগ ব্যবস্থায় পদ্মা সেতুর পর একটা অভাবনীয় একটা পরিবর্তন আসার সুযোগ হয়েছিল, কিন্তু সেই সুযোগটা এলো কিন্তু গত অন্তর্বর্তী সরকারের আমলে যেহেতু কোনো নির্বাচিত সরকার ছিল না, সেক্ষেত্রে হয়তো সেটি ত্বরান্বিত হয়নি। এখন একটা নির্বাচিত সরকার আসতে যাচ্ছে অল্প কিছুদিনের মধ্যেই, যেহেতু বিএনপি একটা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে এগিয়ে আছে, সেই সরকারের কাছে কি আপনাদের যে প্রত্যাশা, জনপ্রত্যাশা, তার প্রতিফলন কতটা ঘটবে বলে মনে করছেন? জি, ধন্যবাদ। নির্বাচিত সরকারের কাছে বরিশালবাসীর আশা হচ্ছে যে সামগ্রিক একটা উন্নয়ন। যেমন বরিশাল সিটি কর্পোরেশন এলাকাটার কথা যদি বলা হয়, তা এটা পুরোপুরি একটি অপরিকল্পিত শহর বলা যায়। যেমন এখানে রাস্তাঘাট, এখানে যে ঘরবাড়ি, তারপর স্বাস্থ্যসেবার বিষয়গুলো সব কিছুই, এমনকি প্রত্যন্ত যে এলাকাগুলো আছে সেখান থেকেও মানুষের বরিশাল শহরেই দেখা যাচ্ছে স্বাস্থ্যসেবার জন্য আসতে হয়। সেখানকার রাস্তাঘাটের অবস্থা খুবই শোচনীয় অবস্থা। এখন নতুন নির্বাচিত সরকার, আমাদের বহুল প্রত্যাশিত নির্বাচন ছিল এটা, জনগণ অবাধ সুষ্ঠু নিরপেক্ষভাবে এখানে নির্বাচন দিয়েছে, জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করেছে নিরপেক্ষভাবে। নতুন সরকারের কাছে আমাদের আশা ভরসা থাকবে এরকমই, যেন সামগ্রিকভাবে বরিশাল পুরো এলাকার যেন যোগাযোগ ব্যবস্থাটা খুব উন্নত করা হয়, যেন পর্যটন খাতের আমাদের এখানে উন্নতি হয়, পাশাপাশি যেন এখানে ব্যবসা প্রতিষ্ঠান, কলকারখানা এগুলোর যেন নতুন করে আবার চালু করা হয়। পাশাপাশি বরিশাল শহরে দেখা যাচ্ছে যে আপনাদের গ্যাস সুবিধাটা নেই, যার কারণে অনেক কারখানা বন্ধ হয়ে গিয়েছে। আমরা বরিশালবাসী যারা আছি, আমরা চাই আমাদের এখানে একটা সামগ্রিক একটা উন্নয়ন হোক, শুধু রাস্তাঘাট না।
সবচেয়ে বড় কথা এই নতুন নির্বাচিত সরকার যারা আছে তাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে কিন্তু অর্থনীতি পুনরুদ্ধার। সেই চ্যালেঞ্জটা কিন্তু অনেকাংশে রয়ে গেছে, কারণ আমরা দেখেছি অর্থনীতির ভঙ্গুর অবস্থাটা কোন পর্যায়ে গেছে। সেই জায়গায় বরিশাল যদি পদ্মা সেতুর বিষয়টাকে কাজে লাগিয়ে যদি যোগাযোগ ব্যবস্থাটাকে আরও উন্নত করতে পারে, অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা, সেক্ষেত্রে অর্থনীতিকে যদি আরও সমৃদ্ধ করতে পারে, নিশ্চয়ই বরিশালবাসী আরও এগিয়ে যাবে। কিন্তু সেই এগিয়ে যাওয়ার পথে এখন বাধাগুলো কি? বরিশাল শহরে এগিয়ে যাওয়ার পথে প্রধান সমস্যা হচ্ছে এখানকার যে আমাদের যে বলা যায় যে বিদ্যুৎ, গ্যাস, এটা সরবরাহ। এখানে বহুত আপনার কলকারখানা বন্ধ হয়ে গিয়েছে শুধুমাত্র গ্যাসের কারণে। আর তারপরেও বিষয়টা হচ্ছে যে বরিশাল একটি নদীমাতৃক এলাকা, আর আমরা সবাই জানি যে নদীপথে আপনার পণ্য পরিবহন খুব সহজ এবং সস্তায় পরিবহন করা যায়। সেই ক্ষেত্রে নদীগুলোর যদি নাব্যতা সংকটগুলো দূর করা যায়, যদি আমাদের এখানে পর্যাপ্ত শক্তি সরবরাহ থাকে, আমাদের নির্বাচিত সরকার যদি সেই দিকে নজর দেয়, তো আশা করা যায় বরিশাল শহরের অর্থনৈতিক অবস্থা বা বরিশাল অঞ্চলটা আমাদের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে অনেক ভালো প্রভাব ফেলবে। এই নদীকেন্দ্রিক অর্থনীতিতে নাব্যতা ফিরিয়ে আনার কোনো বিকল্প নেই, নাব্যতাটা ফিরিয়ে আনতে হবে নিশ্চয়ই। সেক্ষেত্রে খনন, নদীর নিয়মিত নদীর ড্রেজিং, নদীর শাসন বিষয়টাকে ত্বরান্বিত করতে হবে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। তানিয়া, আপনার সাথে আরেকজন অতিথি ছিলেন সিলেটে, তার কাছ জি, থেকে আমরা আবারও একটু সিলেটে যেতে চাই। মোহাম্মদ সিরাজুল ইসলাম, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আপনার কাছে এবারে জানতে চাই, যেমনটা এবারে নির্বাচনের ফলাফল বলছে 212 আসনে বিএনপি এগিয়ে এখন পর্যন্ত। 1991 সালে আমরা দেখেছি, জামায়াতের কথা যদি আমরা ধরতে যাই, 1991 সালে 18টা আসন নিয়ে জামাত পেয়েছিল। সেই সময় আসলে প্রথম সর্বোচ্চ ছিল, এবার তারা দ্বিতীয় সর্বোচ্চ আসন পেয়েছে 70টি। এই যে পুরো তাদের এই বিজয়কে আপনি কিভাবে মূল্যায়ন করবেন, আপনার মতামত একটু জানতে চাই। জি ধন্যবাদ। আসলে নির্বাচন নিয়ে আমরা নির্বাচনের আগে বেশ কয়েকটি সংস্থার প্রেডিকশন আমরা লক্ষ্য করেছি, এবং আমরা দেখেছি যে এক একটি সংগঠন এক একভাবে তাদের প্রেডিকশন দিয়েছে। কেউ হয়তো বিএনপিকে ক্ষমতায় এনেছে, কেউ জামাতকে ক্ষমতায় এনেছে, তাদের নিজেদের মতো করে এই প্রেডিকশনগুলো ছিল। কিন্তু বিএনপি আমরা যদি দেখি যে দীর্ঘ প্রায় 15 বছর থেকে তারা ক্ষমতার বাইরে ছিল, জামাতও ছিল, এবং তারা কিন্তু এই একটা গণতান্ত্রিক ট্রানজিশনের জন্য তারা দীর্ঘ আন্দোলন সংগ্রাম করেছে। এবং সেই আন্দোলন সংগ্রামের পরেই যে জুলাই আগস্টের বিপ্লব হয়, বিপ্লবের মধ্যে এই কেয়ারটেয়ার সরকার গঠিত হলো, এবং সেই কেয়ারটেয়ার সরকারই এই নির্বাচনের তাদের অধীনে এই নির্বাচন অনুষ্ঠিত হল। আমরা যেমনটি দেখলাম যে এই নির্বাচনটি এত ফ্রি ফেয়ার ইলেকশন হয়েছে, যেখানে নির্বাচন কেন্দ্রগুলোর অবস্থা আমরা দেখেছি যে সিসিটি ক্যামেরা দিয়ে মনিটরিং করা হয়েছে, বা আদার্স যে তাদের অ্যারেঞ্জমেন্ট যেগুলো ছিল, ল এনফোর্সিং এজেন্সি খুবই অ্যালার্ট ছিল, এবং তারা নানাভাবে চেষ্টা করছে একটা ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য। তো এখন মানুষের প্রত্যাশা, যেহেতু বিএনপি একটা ল্যান্ডস্লাইড ভিক্টরি, এবং কিছু কিছু সংস্থার প্রেডিকশন ছিল যে এরকম বিএনপি এই ধরনের আসনই পাবে। তো বিএনপি যেহেতু একটি ল্যান্ডস্লাইড ভিক্টরি করছে, এবং সেই ল্যান্ডস্লাইড ভিক্টরিতে এখন মানুষের প্রত্যাশা কিন্তু অনেক ক্ষেত্রে বেড়ে গেছে। এবং আমরা যেটা দেখেছি যে জনাব তারেক রহমান সাহেব যখন দেশে ফেরার পরে উনি কিন্তু একটি বলছিলেন যে ওনার ঘোষণাপত্রে যে আই হ্যাভ এ প্ল্যান। এবং আমরা যদি এখানে যোগ করি, আপনারা আগে যেটা বলছিলেন যে সিলেট অঞ্চল আপনারা জানেন যে একটি প্রবাসী অধ্যুষিত অঞ্চল, এবং এখানে বিপুল সংখ্যক প্রবাসী, প্রায় 20 লাখ প্রবাসী যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করেন। পাশাপাশি সিলেটে কিন্তু একটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টও রয়েছে, সেই এয়ারপোর্টটি এখনও পূর্ণাঙ্গ আন্তর্জাতিকীকরণ হয়নি। পাশাপাশি সিলেটের শিক্ষাক্ষেত্রে আমরা যেটা বলি যে শিক্ষাক্ষেত্রে সিলেটের কিন্তু একটি সমস্যা রয়েছে। আবার আমরা যদি 2022 সালে বন্যার অভিজ্ঞতা থেকে যদি আমরা বলি, সিলেটে কিন্তু ক্লাইমেট চেঞ্জের কিন্তু একটি বড় ঝুঁকিতে রয়েছে, এখানে সুরমা কুশিয়ারা সহ। আমরা আশা করব যে নতুন সরকার যখন ক্ষমতাসীন হবেন, সিলেটের এই সমস্যাগুলোকে তারা অ্যাড্রেস করবেন, এবং অর্থনীতি পুনরুদ্ধার থেকে শুরু করে ল অ্যান্ড অর্ডার বা রাষ্ট্রীয় সংস্থাগুলোতে যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, যে ওনারা এই সংস্কার কাজগুলো করবেন, এবং এই সংস্কার যদিও তাদের এই কাজগুলো করা তাদের জন্য অনেকটাই চ্যালেঞ্জিং, এই চ্যালেঞ্জ নিয়ে তারা এই কাজগুলো করবেন, এটাই আমরা প্রত্যাশা করি। জি, মোহাম্মদ সিরাজুল ইসলাম, আরেকটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই। আপনি বলছিলেন যে সিলেটের নানা সমস্যা আসলে সমাধানের যেই চ্যালেঞ্জগুলো রয়েছে, সেটি আসলে নির্বাচিত সরকার নিশ্চয়ই সক্ষম হবে, সেই প্রত্যাশা নিশ্চয়ই আপনাদেরও আছে, আমাদেরও আছে। একটু জানতে চাই, এবার তরুণ ভোটাররা একটি অগ্রাধিকার ভূমিকা পালন করেছেন, সবসময় আমরা বলছিলাম। এবার প্রথম ভোটার, নতুন ভোটার কিংবা যারা তরুণরা আছেন, তারা এই জুলাই গণ অভ্যুত্থানের পরে এই নির্বাচন ঘিরে তাদের যে প্রত্যাশা, নির্বাচিত সরকারের সামনে সেই চ্যালেঞ্জগুলো নিয়ে আপনার কাছে একটু জানতে চাই। জি, আপনি যথার্থই বলছিলেন যে এবারের নির্বাচনে তরুণ ভোটাররা কিন্তু একটি ফ্যাক্টর ছিল, এবং আমি যখন কালকে বিভিন্ন কেন্দ্রে আলাপ করছিলাম, মুক্তির চক নামে একটি কেন্দ্রে আমি
একটি মদনমোহন কলেজে অনার্স প্রথম বর্ষে পড়ে একটি সজীব নামে একটি ছেলের সাথে কথা বলছিলাম। তো সে যেটি বলছিল যে 15 বছর পরে সে ভোট দিচ্ছে এবং সে আশা করছে যে দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে, এবং গণতান্ত্রিক সরকারের কাছে তার একটাই প্রত্যাশা ছিল যে দ্রব্যমূল্যের যে অবস্থা, সেই দ্রব্যমূল্য যাতে সরকার নিয়ন্ত্রণ করে, তারা যাতে শান্তিতে এবং ভালোভাবে ঘুমোতে পারে, শান্তিমতো কাজ করতে পারে, সেটাই ছিল তাদের প্রত্যাশা। পাশাপাশি আপনারা দেখেন যে আমাদের বহুমাত্রিক সমস্যা বিদ্যমান, বিশেষ করে এই 5 আগস্টের পরে বিভিন্ন ক্ষেত্রে, যদিও প্রফেসর ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের চেষ্টা চালিয়েছেন, কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন বাহিনীতে যেভাবে চেইন অফ কমান্ড ভেঙে পড়েছে, পাশাপাশি অনেকেই এবং সিনিয়রদের কথা অনেক ক্ষেত্রে দেখা যায় জুনিয়ররা শুনতে চায় না। এই যে এই বিষয়গুলোর প্রতি আমার মনে হয় নতুন সরকারকে খুব বেশি মনোযোগ দিতে হবে, এবং তাদের যদি ডে 1 থেকে আমি যদি ভুল না করি, আমি দেখেছিলাম যে 2001 সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকার, ওনারা কিন্তু 100 দিনের একটি কর্মসূচি ঘোষণা করেছিলেন নতুন দেশ গঠনের জন্য। আমরা আশা করব, যেহেতু জনাব তারেক রহমান সাহেব দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন এবং উনি দেশ নিয়ে আমরা দেখেছি যে ওনার গবেষণা, এবং বিশেষ করে উনি যখন সিলেটের নির্বাচনী জনসভায় আসছিলেন, উনি কিন্তু তরুণদের সাথে স্পেসিফিক বসছিলেন এবং তরুণদের সাথে বসে তরুণদের ভাবনা, তরুণরা কী চায় তাদের কিন্তু বক্তব্য উনি নিয়েছেন। আমরা আশা করব শুধু সিলেট না, আমরা দেখেছি যে দেশের বিভিন্ন জায়গায়ও জনাব তারেক রহমান সাহেব যেখানেই গিয়েছেন উনি তরুণদের বক্তব্য শোনার চেষ্টা করছেন। ওনার তরুণরা তাদের বক্তব্যে যে আমরা যেটা বলছি জেনারেশন জেনজি যেটা আমরা বলছি, তারা কিন্তু একই কথা, তারা একটি সুন্দর দেশ দেখতে চায়, শান্তিপূর্ণ দেশ দেখতে চায়, তথ্য প্রযুক্তির বিকাশ দেখতে চায়। তারা এই বিষয়গুলা যদি বিশেষ করে আমাদের ডিজিটাল প্রযুক্তির যে সারা দেশে যেভাবে বিস্তার করেছে, সেই ডিজিটাল প্রযুক্তিকে একটা ফরমেশনে যদি নিয়ে আসা যায়। এখানে আমি আরেকটি বিষয়, সিলেটে কিন্তু একটি হাইটেক পার্ক রয়েছে। জনাব তারেক রহমান সাহেবের কাছে অনেকে প্রশ্ন করছিল যে এই হাইটেক পার্ক নিয়ে ওনার ভাবনা, উনি বলছেন যে সারা দেশে হাইটেক পার্কগুলোকে তরুণদের যাতে এখানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা যায়, ওনারা সেই চেষ্টা করবেন। সমস্যার সমাধানের কিংবা চ্যালেঞ্জ রয়েছে, নিশ্চয়ই আমরা সেই প্রত্যাশা আছে নির্বাচিত সরকার সেগুলোর আসলে সমাধানে সক্ষম হবে। হিমাদ্রি, আমাদের দুজন অতিথিকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে এসে সময় দেওয়ার জন্য। হিমাদ্রি, আমাদের দুজন অতিথি বক্তব্য রাখছিলেন, তারা আসলে একই কথা বলছিলেন, নির্বাচিত সরকারের কাছে তাদের যে প্রত্যাশা, তাদের জেলা ঘিরে কিংবা বিভাগ আসলে সরকার আসে, সরকার যায়, জনপ্রত্যাশা কতটা যে প্রতিফলিত হয় সে বিষয়টা কিন্তু প্রশ্ন থেকে যায়। আমরা নিশ্চয়ই হয়তো যেহেতু পরিবর্তিত প্রেক্ষাপট, অনেক পরিবর্তন হয়েছে, সে তারেক রহমানের বক্তব্য আকাশ পাতাল পার্থক্য। তারেক রহমান এবার যত জায়গায় যতগুলো বক্তব্য দিয়েছে, কোনো প্রতিপক্ষের প্রতি বিষোদ্গার ছিল না, এবং তার বক্তব্যে সবসময় একটি সুন্দর দেশ, সবাইকে নিয়ে দেশ গঠনের একটা অঙ্গীকার কিন্তু ছিল। এখন সেই অঙ্গীকার যদি কাজে পরিণত হয় তাহলে হয়তো বা জনগণ সেই আস্থা খুঁজে পাবে। আমরা বিরতিতে ছিলাম, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বিআরবি কেবল উৎসবের ভোট, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল। দেখছিলেন নাসির সিনটেক্স গ্রুপ সংবাদ শিরোনাম, সাথে আছে হিমাদ্রি রাহা এবং আমি আছি তানিয়া হারুন আপনাদের সঙ্গে। হিমাদ্রি, আমরা বিরতির আগে যেমনটা বলছিলাম যে সংখ্যাগরিষ্ঠতায় আসলে বিএনপি এখন নির্বাচিত সরকারের যে পথে এগিয়ে আছে এবং 59.44% এবার ভোট পড়েছে। আপনি যেমনটা শিরোনাম বলছিলেন, অনেক ভোট ধরতে গেলে বিগত সময় এরকম দেখিনি আসলে। আমরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই প্রমাণ করেছে এই ভোটের কাস্টিংটা নিশ্চয়ই, এবং শান্তিপূর্ণভাবে আসলে যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন কমিশনের, আমরা কিন্তু বলছিলাম নির্বাচন কমিশনের স্বচ্ছতা নিয়ে অনেক প্রশ্ন তুলেছিলেন রাজনৈতিক দলগুলো, অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছিল, কিন্তু সেগুলো কিন্তু সব পাড়ি দিয়ে আসলে শেষ পর্যন্ত কিন্তু তারা একটি শান্তিপূর্ণ নির্বাচন দিতে কথাই কিন্তু তারা প্রমাণ করে দিল। নিশ্চয়ই, এবং দেশের মানুষ শেষ কবে দেখেছে আসলে রিকল করতে পারছে না নিশ্চয়ই। আসলে আমরা চাই যে এরকম শান্তিপূর্ণ, কিন্তু এখন বাকি পথটা আসলে কতটুকু কি হবে সেটা নিশ্চয়ই ইশতেহার বাস্তবায়ন নিয়ে কি সবচেয়ে বড় কথা, মানে ইশতেহারটা কি কাগজে সীমাবদ্ধ থাকবে নাকি সেটা মাঠ পর্যায়ে বাস্তবায়ন হবে। আমাদের সাথে অতিথি যুক্ত আছেন চট্টগ্রাম থেকে সুশাসনের জন্য নাগরিক সুজনের সভাপতি আক্তার কবি চৌধুরী। আক্তার কবি চৌধুরী, আপনাকে স্বাগত উৎসবের ভোট আয়োজনে। আপনার কাছে প্রথমে যে প্রশ্নটি রাখতে চাই সেটা হচ্ছে, চট্টগ্রামকে দ্বিতীয় রাজধানী বলা হয়, কিন্তু চট্টগ্রাম নামের মধ্যেই গ্রাম আছে। এখনো যতই উন্নয়ন করুক না কেন, এখনো সেই গ্রাম সুলভ আচরণই ছিল রাষ্ট্রে সবসময়। কিন্তু এই যে নির্বাচন হলো, বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, হয়তো আর কয়দিন পরেই সরকার গঠন করবে। কি মনে হচ্ছে চট্টগ্রামের যে প্রত্যাশা তার প্রতিফলন কি ঘটবে এই নির্বাচনের মাধ্যমে? সব সময় দেখুন, প্রথমে আমি একটু বলে রাখি, সেটি হচ্ছে আমি আঞ্চলিকতাবাদী নই। দেশের শুধু একটি বিশেষ অঞ্চলে উন্নয়নের জন্য দাবি করাটা এটাকে যুক্তিযুক্ত বিষয় নেই। তবু চট্টগ্রাম হাজার বছরের যে বন্দর এবং বাংলাদেশের যে রাজস্ব আয়ের যে বিশাল একটা স্বর্ণধার,
সেই বিষয়গুলো কেন্দ্র করেই আগে যে যা রাজধানী ঘোষণা করেছিল বাণিজ্যিক রাজধানী, সেটা আমি বলতাম কানা ছেলের নাম পদ্মলোচন। বাস্তব কিন্তু সেভাবে উন্নয়ন হয় নাই। উন্নয়ন না হওয়ার পিছনে আরও একটা কারণ ছিল, যেই সময় যে দল ক্ষমতায় থাকতো, আমাদের চট্টগ্রামের রাজনৈতিক দলের সেই সরকারি দলের নেতাদের মধ্যে একটা অভ্যন্তরীণ কোন্দলের কারণে তারা চট্টগ্রামের কোনো একটা বিশেষ খুবই গুরুত্বপূর্ণ, যেটার জাতীয় জনগুরুত্বপূর্ণ উন্নয়ন, সেটার জন্য খুব বেশি জোর দিতেন না। তারা নিজেদের অবস্থান কেন্দ্রের কাছে ভালো রাখার জন্য সেটা করেন নাই। আমরা এইবার প্রত্যাশা করব যে চট্টগ্রাম যেহেতু একটা স্বর্ণধার, চট্টগ্রামের রাজস্ব বেশি একটা গুরুত্বপূর্ণ অঞ্চল, সেই হিসাবে বর্তমান সরকার ভবিষ্যতে চট্টগ্রামের উন্নয়নের জন্য যেটা জাতীয় রাজনীতি, জাতীয় উন্নয়নের অংশ হবে, সেই হিসাবে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখবে। এবং সেক্ষেত্রে শুধু দেখে মেগা প্রজেক্ট ঘোষণা করলে হবে না, মেগা চুরিটা বন্ধ করার মধ্য দিয়ে, এবং সেই আগামী সরকারের সেটা চ্যালেঞ্জও বটে। আমরা আশা করব যে কানা ছেলের নাম পদ্মলোচন, এই অপবাদটা গুজবে, সেটাই আমাদের নিকট প্রত্যাশিত। পদ্মলোচনটাকে চিনবে। আক্তার কবির চৌধুরীর আরেকটি প্রশ্ন, আপনি খুব দারুণ বলেছেন যে মেগা প্রজেক্টের সাথে সাথে মেগা চুরি বন্ধ করতে হবে। আসলে বিশ্বাস যদি মজ্জাগত হয়ে যায়, মজ্জা থেকে যদি ঝেড়ে ফেলা না যায়, তাহলে উন্নয়নটা বারবারই প্রশ্নবিদ্ধ হবে। কিন্তু চট্টগ্রাম আমরা বারবার দেখেছি যে মাদার অর্গানাইজেশন যেগুলো আছে, চট্টগ্রাম ওয়াসা, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন, তিনটার মধ্যে কিন্তু কোনো সমন্বয় ছিল না। কর্পোরেশন একটা কাজ করলে ওয়াসা গিয়ে সেখানে রাস্তা করে দেয়, ওয়াসা যদি করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সেখানে বাধা দেয়। এই যে তিনটা সংস্থার মধ্যে, সেবা সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতা যে চট্টগ্রামবাসীকে ভুগতে হয়েছে, সেই কেন, মানে এই সমন্বয়হীনতাটা কেন ছিল, কি মনে হয়? এটা হচ্ছে আসলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম ওয়াসা, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেবা খাত। কিন্তু যত না তারা মানুষকে, জনপদকে সেবার দায়িত্বে, ওখানে যারা দায়িত্বে আছেন তারা লুটপাটে সবসময় নিজেদের আখের গোছানো ব্যস্ত ছিল। এবং কে কার চাইতে বড়, কে ছোট, এই দ্বন্দ্বে যখন সমন্বয় সভাগুলো হয়, আমরা সবসময় দেখেছি সেখানে তাদের প্রধান কর্তা ব্যক্তি, চিফ ইঞ্জিনিয়ার বলি, চিফ এক্সিকিউটিভ বলি, কিংবা মেয়র, চেয়ারম্যান, ওনরা কখনো বসেন না। ওনরা একটা নিম্নপদস্থ কর্মকর্তাকে একটা নিয়ম রক্ষা বা দায়সারা গোছের পাঠান, ফলত কেউ কারো কথা শুনে না। এবং এত দুঃখজনক বিষয়, এখনও পর্যন্ত সিডিএ বলি, সিটি কর্পোরেশন বলি, যাদের বিরুদ্ধে দুদকের মামলা আছে তাদের, এবং এই মামলাগুলো সবাই জানে যে অনেকটা জেনুইন, তারা কিন্তু আবার প্রমোশন পাচ্ছে, প্রমোশন পেয়ে আরও গুরুত্বপূর্ণ পদে তারা আসীন আছে। ফলত তারা এখানে মেগা প্রজেক্টের নামে যে মেগা চুরি এবং জনগণকে সেবা দেওয়ার যে দায়বোধ অনুভব করা, সেটা করে না। এখানে বন্দরও একইভাবে আসে। তারা এই যে সিটি কর্পোরেশনের সম্পদ, ওয়াসার সম্পদ কিংবা সিডিএর যে সম্পদ, তারা সম্পদগুলো জাতীয় সম্পদ, জনগণের সম্পদ মনে না করে তাদের যে অর্থ বরাদ্দগুলো খরচ করার ক্ষেত্রে তারা নিজেদের প্রাপ্য, নিজেদের সম্পদ, পৈতৃক সম্পদ সেভাবে যথেচ্ছাচার ব্যবহার এবং যা খুশি তাই করে আসছে। এখনও এই বিগত বর্তমান সরকারের সময় সেটা অব্যাহত আছে। আমরা চাই যে সে তাদেরকে অ্যাকাউন্টেবিলিটিতে আনা। অ্যাকাউন্টেবিলিটি না থাকার কারণে এখানে এইভাবে হচ্ছে, ভবিষ্যতেও কোনো পরিকল্পনা উন্নয়নে নিলে যদি একই ব্যক্তিগুলো থেকে যায়, তাহলে একই 6-9 লুটপাট হবে। যেই চট্টগ্রাম বলছেন, আমরা গ্রামের লোক, সে গাইয়াই থেকে যাব। এই সংস্কৃতির অবসান হোক। আরেকটি বিষয়, আপনারা সুশাসন নিয়ে কাজ করেন দীর্ঘদিন ধরেই, কিন্তু সুশাসন প্রতিষ্ঠার যে বিষয়টি, সেটাই কিন্তু অভাব। দেশে যদি সুশাসন প্রতিষ্ঠিত হতো, অনেক বিষয় আসলে অটোমেটিকলি মানে সলভ করার সুযোগ থাকতো, সমাধান করার সুযোগ থাকতো। সেটি হয় না। ওই যে বলে ন্যায়ের বাণী আদালতের দেয়ালে দেয়ালে ডুকরে কেঁদে ওঠে। সেই সুশাসনকে নিশ্চিত হবে, কি মনে হয়? হ্যাঁ, সেটি বর্তমান যারা সরকার গঠন করবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তাদের কাছে প্রথম চ্যালেঞ্জ এবং টপ প্রায়োরিটি হওয়া উচিত দুর্নীতি মোচন। এবং তাদেরকে যে ক্ষেত্রে একটা সরকার চালাতে গেলে রাষ্ট্রে যে সব খাতকে তো অ্যাড্রেস করতে হবে। আমার মনে হয় দুর্নীতির যদি টপ প্রায়োরিটি দিতে পারে, দুর্নীতি এবং শিক্ষাকে প্রায়োরিটি দেওয়ার যে বিষয়টা, এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানোর কাজটা খুবই সুচারুরূপে পরিকল্পিতভাবে করতে হবে। এবং সেক্ষেত্রে করতে গেলে নিজের দলীয় লোকজনের উপরও শৃঙ্খলা আরোপিত করা ছাড়া, অর্থাৎ স্ব-আরোপিত একটা দায়বদ্ধতা এবং জবাবদিহিতা, এটা নিশ্চিত করতে না পারলে সরকার নিজে চালানোর জন্য, টিকে থাকার জন্য এবং রাষ্ট্রকে একটা গণতন্ত্রের প্রতি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য টপ প্রায়োরিটি বেসিসে স্বল্পকালীন, দীর্ঘকালীন যে মেয়াদ এবং
আশু যে করণীয়গুলো সেগুলো প্রায়োরিটি বেসিসে ঠিক করে যদি এগিয়ে যেতে পারে, আমাদের বিশ্বাস যে মানুষ যে ভালোবাসা দিয়েছে তার প্রতিদান দিতে পারবে এবং দেশ গণতন্ত্রের পক্ষে, সুশাসনের পক্ষে এগিয়ে যাবে। এক্ষেত্রে বিচার বিবেক থেকে শুরু করে আমরা কোথাও কোনো খাতে খুব ভালো নেই, মোটেও ভালো নেই। আমরা বিগত ওই যে কর্তৃত্ববাদী সরকারের পরে আমরা যেটা প্রত্যাশা করেছিলাম, আমাদের প্রত্যাশা মার খেয়েছিল এবং আমরা সেদিকে আর ফিরে যেতে চাই না। এই যে মার খাওয়ার পরে আমরা মানুষ বলতে শুনেছি, বলেছে যারা বুদ্ধা মানুষ বলেছে যে আমরা ফুটন্ত কড়াই থেকে জ্বলন্ত উনুনে পড়েছিলাম। আমরা এটার পরিত্রাণ চাই। বিএনপি একটা অভিজ্ঞ দল, তারও ভুল ত্রুটি এগুলো অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের পথে এগিয়ে যাবে, প্রতিশোধ পরায়ণতা না রেখে, এবং দেশে যে চাঁদাবাজির একটা বিষয় আছে, মানুষ যে স্বস্তিতে নেই, অর্থাৎ সেই সুশাসনটা নিশ্চিত বিষয়গুলোকে করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তার সাথে আরেকটি চ্যালেঞ্জ, সেটা অর্থনৈতিক মুক্তির যে চ্যালেঞ্জ। নিশ্চয়ই আক্তার কবির চৌধুরী অত্যন্ত দারুণভাবে আপনার পর্যবেক্ষণ আপনি তুলে ধরেছেন। আপনি থাকুন আমাদের সাথে। তানিয়া যেমনটি বলছিল, আসলে অত্যন্ত দারুণভাবে তিনি বলেছেন যে সুশাসনের চ্যালেঞ্জটাই বড়, এবং এটাই কিন্তু গড়ে তুলতে পারলে দেশের অর্ধেক কিন্তু শান্তি ফিরে আসবে নিশ্চয়ই। জি নিশ্চয়ই। এবং আমার মনে একটি প্রশ্ন ছিল যে এবার যেহেতু 2/3 সংখ্যাগরিষ্ঠতায় বিএনপি এগিয়ে আছে, এবার আসলে শপথ পড়াবে কে, সেই প্রশ্নটা কিন্তু থাকছে। সংসদ ভবন স্টুডিও থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইশরাত উর্মি, যুক্ত হতে চাই তার সাথে। উর্মি, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। উর্মি, যেমনটা আমি এবং আমার সহকর্মী হিমাদ্রি বলছিলাম যে এখন যেহেতু সংসদ নেই, স্পিকার নেই, নতুন সরকারের আসলে শপথ কে পড়াবেন সেটি নিয়ে কিন্তু নানা মহল থেকে বিভিন্ন বিশ্লেষণ আমরা শুনতে পাচ্ছি, রাজনৈতিক বিশ্লেষকরাও কথা বলছেন। একটু জানতে চাই, নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের যে প্রক্রিয়াটা আসলে কিভাবে সম্পন্ন হবে, আপনার মতামত কি, এবং এই শপথ গ্রহণে কি বিলম্ব হওয়ার কোনো শঙ্কা দেখছেন কিনা? অনেক ধন্যবাদ তানিয়া। আমি ইশরাত জাহান উর্মি আছি, যুক্ত আছি এই ভোটের উৎসব অনুষ্ঠানে আপনাদের সাথে। আজ আপনি যে প্রশ্নটি করলেন, আপনি যদি একটু লক্ষ্য করে থাকেন, আগের বার আমার সঙ্গে যে অতিথি ছিলেন তিনি কিন্তু এই প্রশ্নের উত্তর ইতিমধ্যে দিয়েছেন যে নির্বাহী আদেশে এই সমস্যার সমাধান ইতিমধ্যেই করা হয়েছে, অর্থাৎ রাষ্ট্রপতি শপথ পড়াতে পারবেন, সেই বিষয়টি নিয়ে কথা হয়েছে। অতএব সাংবিধানিক যে জটিলতা সেটি আসলে এই মুহূর্তেই অ্যারাইজ করার কোনো কারণ আসলে নেই। তবে আমি আবারও বলে রাখি যে এবারকার ভোটটা এক ধরনের শুধুমাত্র উৎসবের ভোট আমরা বলছি, কিন্তু প্রক্রিয়াটা কিন্তু বেশ জটিল, অর্থাৎ বেশ কিছু জটিলতা এখনও রয়ে গেছে। হ্যাঁ না ভোটের কথা আমি বলেছি। আমি হ্যাঁ না ভোটের বিষয়টা আসলে অতিথির কাছ থেকে জানতে চাই। আবারও আমাদের সঙ্গে যুক্ত হবেন আমাদের অতিথি, গ্লোবাল টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক ফেরদৌস মামুনকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। তার কাছ থেকে আসলে আমি এই বিষয়গুলো আরও একটু পরিষ্কার করে জানার বা শোনার চেষ্টা করব। একটি বিষয় হচ্ছে হ্যাঁ ভোট না ভোট, এই হ্যাঁ ভোট না ভোটের আসলে আফটার ইফেক্ট কি, সেই বিষয়টি আসলে আমি একটু জানতে চাইব, বা আসলে হ্যাঁ ভোট জিতলে কি হবে, না ভোট জিতলে কি হবে, এই বিষয়গুলো নিয়ে সাধারণ মানুষের মধ্যে অনেক ধরনের প্রশ্নও ছিল। কারণ আমার নিজেরই মনে হয়েছে যে বিষয়টি সম্পর্কে, কারণ যেহেতু বিষয়টি অত্যন্ত জটিল একটা লিখিত রূপ, যেই সংস্কার কমিশনের যেই সুপারিশ, সেটি সাধারণ মানুষের পক্ষে সব কিছু বোঝা সম্ভব না। এই বিষয়টা যদি আপনি একটু ফেরদৌস মামুন আমাদেরকে বুঝিয়ে বলেন যে হ্যাঁ না ভোটের যে বিষয়টি, এবং 2/3 ভোট পেয়ে ইতিমধ্যে সংসদের পথে বিএনপি, তারা কি চাইলেই আসলে এই হ্যাঁ ভোট, যদি হ্যাঁ ভোট জিতবে আমরা মনে করছি, তো চাইলেই কি তারা আসলে এটাকে তো জনগণের রায়, এটাকে কি আসলে পিছনে ফেলে দিতে পারবে, নাকি আসলে যদি তারা চায় তাহলে সেটি সম্ভব? আমি আসলে আপনার কাছ থেকে পরিষ্কার হতে চাই। ধন্যবাদ আপনাকে। আসলে প্রথমে বলতে হবে যে আমাদের এখানে যে গণভোটটা হচ্ছে হ্যাঁ ভোট না ভোটের, সেই গণভোটটা কি, এই প্রশ্নটাই কিন্তু জনগণের কাছে প্রথম। এবং এই ভোট দিতে যেয়ে কিন্তু আমাকে ব্যক্তিগতভাবে অনেকেই প্রশ্ন করেছিলেন যে ভাই আমরা কিসে ভোট দিব, হ্যাঁতে না নাতে। তার মানে কি যে জনগণের কাছে কিন্তু এই অন্তর্বর্তী সরকার স্পষ্টভাবে বার্তা পৌঁছাতে পারে নাই যে তারা কি সংস্কার করতে চায়, কি ধরনের সংস্কার চায়। আসলে এই জায়গাটাতে আমি বলবো যে অন্তর্বর্তী সরকারের একটা দুর্বলতা ছিল, কারণ একটা ফেলিউরিটি বা ব্যর্থতার কথা আমরা বলতে পারি, তারা বোঝাতে সক্ষম হয় না। তারা বোঝাতে সক্ষম না। কেন বোঝাতে সক্ষম হয় না, এখন সেই জায়গাটা আমাদেরকে দেখতে হবে। বোঝাতে সক্ষম হয় না এই কারণেই যে
যে এই যে রাষ্ট্র সংস্কারের আপনাকে দেখতে হবে যে জুলাই আন্দোলনের ভিত্তি কী ছিল। জুলাই আন্দোলনের ভিত্তি ছিল কোটা সংস্কার আন্দোলনের মধ্যে দিয়ে। কোটা সংস্কারের আন্দোলনটা পরবর্তী হলো বৈষম্য বিরোধী আন্দোলন রূপ পেল। বৈষম্য বিরোধী আন্দোলন পরবর্তী রূপ পেল যে রাষ্ট্র সংস্কারের আন্দোলনে, তাই না? তার মানে কি যে আমাদের এই ইন্টারিম গভর্নমেন্ট এই ক্ষমতায় এসে কিন্তু তারা কিন্তু শেষেরটাই ধরলো যে আমরা রাষ্ট্র সংস্কার করব। আচ্ছা, রাষ্ট্র সংস্কার করতে গেলে পরে তারা বিভিন্ন কমিশন টমিশন দিচ্ছেন, বহুত কিছু করলো, করার পর তারা যাদেরকে নিয়ে এসে এই সমস্ত কমিশন করলো তারা কিন্তু জনগণের কাছে শেষ পর্যন্ত বোঝাতে পারে নাই যে এই সংস্কারটা তারা কি করবে। তারপরও আমি মনে করি যে শুধু এই ইন্টারিম গভর্নমেন্টই না, পাশাপাশি আরও কিছু ব্যক্তি বা গোষ্ঠী এই হ্যাঁ ভোট না ভোট বা রাষ্ট্র সংস্কারে কী দরকার এগুলি নিয়ে কথা বলেছে। আমি তার মানে এই বলছি না যে এই গণভোটে যে রাষ্ট্র সংস্কারে যে সমস্ত আছে তার সব কিছুই খারাপ, যে ক্লজগুলো আছে, যে ক্লজগুলো আছে 84টার যে পয়েন্ট আছে সেই পয়েন্টে সবগুলোই যে খারাপ তা কিন্তু বলছি না। কিন্তু কিছু কিছু পয়েন্ট আছে যে সমস্ত পয়েন্ট কিন্তু যারা রাষ্ট্র পরিচালনা করবে তারা কিন্তু তাদের পক্ষে মানাটা বেশ কঠিন। যেমন আপনি জানেন যে ঐক্যমত্য কমিশনের বৈঠকে কিন্তু অলরেডি বিএনপি কিন্তু 19টা ডিসেন্ট দিয়ে রেখেছে। তার মধ্যে উল্লেখযোগ্য 2টা না বললেই নয়। যেমন তারা বলেছে সরকারের উচ্চ কক্ষের কথা বলেছে। উচ্চ কক্ষে কী হবে যে আপনার এই গণভোটে আছে যে এখানে ভোটের ফলাফলের সংখ্যানুপাতে উচ্চকক্ষে গঠন করা হবে। কিন্তু বিএনপি সরাসরি বলেছে, নোট অফ ডিসেন্ট দিয়েছে যে না, নিম্নকক্ষে যে পদ যে সংখ্যাগরিষ্ঠতা থাকবে তার ভিত্তিতেই তারই আনুপাতিক হারে উচ্চ কক্ষ পৌঁছতে হবে। সুতরাং গণভোটে এখন বিএনপি সরকার গঠনের পথে তারা বিপুল সংখ্যক গিয়ে পেয়েছে। তারা যদি বলে যে না আমরা এটা মানি না, জনগণ কিন্তু তাদেরকে রায় দিয়ে দিয়েছে। তাদের ওই 19টা নোট অফ ডিসেন্ট, তাদের নোট অফ ডিসেন্টটাও কিন্তু তার মানে জনগণ বুঝে শুনেই রায় দিয়েছে। সুতরাং এখন বিএনপি যদি বলে যে আমি আমার নোট অফ ডিসেন্টের পয়েন্টগুলি আমি মানব না, তাহলে কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে এইটা নিয়ে জটিলতা সৃষ্টি করার কোনো কারণ আছে। কিন্তু পাশাপাশি একটা জিনিস খেয়াল রাখতে হবে যে পলিটিক্যাল কমিটমেন্ট বলে একটা কথা আছে, যে রাজনীতিতে যেহেতু বাংলাদেশে এই যে 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পরে যে বিভিন্ন পলিটিক্যাল পার্টি মিলেই তো এই গণ অভ্যুত্থানটা করেছে, তারা একটা ঐক্যমতে পৌঁছেছে। সেখানে তারা যে বলেছে যে তাদের বেশ কিছু দাবি দেওয়া আছে, বেশ কিছু সংস্কারের কথা আছে, সেগুলো অধিকাংশই আমার ধারণা যে বিএনপি ক্ষমতা আসলে সেটা বাস্তবায়ন করবে। কিন্তু যে মূল যে তারা যে 19টা জায়গা যে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে, এই জায়গাগুলো বাস্তবায়নের ক্ষেত্রে হয়তোবা এর ভিতর অধিকাংশ হবে, কিন্তু বেসিক কয়েকটা জায়গা পরিবর্তন করতে গেলে বিএনপিকে কিন্তু খুব রয়েস হয়ে আগাতে হবে, খুব হিসাব কিতাব করে আগাতে হবে। তা না হলে পরে দেখা যাবে যে রায় হারানোর একটা বা সমর্থন হারানোর আরেকটি বিষয় আমি একটু ফেরদৌস মাহমুদ জানতে চাই। আপনি বলছিলেন যে 84টি ক্লজ, এই ক্লজের মধ্যে বা 19টি যে নোট অফ ডিসেন্ট, এগুলোর মধ্যে কি উল্লেখযোগ্য 2-1টি আমরা জনগণের সামনে একটু বলতে পারি কিনা, দর্শকদের জন্য, যাতে বোঝার জন্য যে 2-1টা বিষয়? হ্যাঁ, আমরা বলতে পারি। এই যে প্রথম আমি যেমন বললাম যে এই যে সংসদের উচ্চ কক্ষের ব্যাপার, তারপর রাষ্ট্রপতির ক্ষমতার ব্যাপার, রাষ্ট্রপতির ক্ষমতার সাথে প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, পার্টির প্রধান এবং তারপর পার্টির প্রধান সরকার প্রধান হতে পারবে না। তারপর হচ্ছে এই যে দুর্নীতি দমন কমিশনকে আপনার এই সাংবিধানিক প্রতিষ্ঠান করা। তারপর আপনার আরও আছে যে এই যে পুলিশের ভিতরে একটা স্বতন্ত্র করা। এরকম অনেকগুলো বিষয় আছে যার সবগুলি কিন্তু আসলে শুধু বিএনপি না, যে রাজনৈতিক দলই মানে জয়লাভ করে বাংলাদেশের এই ক্ষমতায় নেক্সট সরকার গঠন করতে, তাদের সবার পক্ষে কিন্তু এই সব আপনার গণভোট মানা সম্ভব না বলে আমি মনে করি। আরেকটা বিষয় যদি ফেরদৌস মাহমুদ আপনি একটু বলছিলেন, আমরা আসলে এই বিরতির সময় বা কথা বলার ফাঁকে আমরা বলছিলাম যে ক্ষমতায় আসছে বিএনপি, এটা ঠিক আছে, কিন্তু যেহেতু জামায়াত এতগুলো সিট এই প্রথমবারের মতো তারা আসলে এত বিপুল সিট তারা পেল, এক ধরনের চাপে আসলে বিএনপি থাকবে। এই যে চেক অ্যান্ড ব্যালেন্সটা, এটা আসলে আপনি বলছিলেন যে নেগেটিভ পজিটিভ দুটো দিকই আছে, এটা যদি আপনি একটু ব্যাখ্যা করেন। না, আমি ব্যক্তিগতভাবে আমার জায়গা থেকে বলবো যে আসলে বাংলাদেশের মানুষ, আমি আমার জায়গায় মনে করি যে বাংলাদেশের মানুষ এত ধর্মান্ধ না। সে জায়গায় জামাতে যে পরিমাণ সিট পেয়েছে, এটা আমি নিজেও ব্যক্তিগতভাবে একটু অবাক হয়েছি।
তবে পাশাপাশি কিন্তু অবাক হওয়ার কারণ এটাই যে আমি মনে করি যে আগামীতে যে বিএনপি সরকার ক্ষমতা যাবে এবং রাষ্ট্র পরিচালনা করবে, এইটা বিএনপি সরকারের জন্য কিন্তু একটা সবসময় একটা সতর্ক সংকেত হিসাবে থাকবে। কারণ যে তারা জানে যে আমরা সরকার পরিচালনায় ব্যর্থ হলে পরে, আমরা রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হলে পরে যে পরবর্তী ক্ষমতায় আসার পথ সুগম হবে এই জামাতে। এর পাশাপাশি কিন্তু আমাদের জন্য আমি মনে করি যে এটা একটা দুঃসংবাদের মতো যে বাংলাদেশের মতো একটি দেশ, ধর্মনিরপেক্ষ দেশ, এই মৌলবাদের দিকে ঝুঁকে যাক, এটা আমি ব্যক্তিগতভাবে আমার কাছে কামনা নয়। কারণ এতে রাষ্ট্রের মঙ্গল হবে, দেশের উন্নতি হবে, এটা আমি মনে করি না। আমার শেষ প্রশ্ন ফেরদৌস মামুন, আমার কাছে মনে হয়েছে একজন নারী হিসেবে নারীদের একটা বিপুল ভোট এখানে ছিল। আমাদের দেশে যখনই ভালো নির্বাচন হয় নারীর ভোট সবসময় একটা ফ্যাক্টর হয়, এটা সত্য কথা। এবারও সে কাজ করেছে, কিন্তু এবার একটু অন্যরকমভাবে, মানে যেভাবে আসলে জামাত বক্তব্য দিচ্ছিল নারীদের নিয়ে, মানে এই রাজনৈতিক দলটি যা করছিল তার সাথে বাংলাদেশের সব নারীরা কিন্তু একমত হয়নি। ফলে আপনি কি একমত হবেন কিনা আমার সাথে যে আসলে নারীর ভোট এখানে একটা বেশ ফ্যাক্টর হিসেবে কাজ করেছে? হ্যাঁ, আপনি দেখেন যে হলো জামাতের যে মূল 4টা স্তম্ভের উপরে জামাত রাজনীতি করে, তার প্রথমটা কিন্তু শরিয়া ভিত্তিতে দেশ চালাতে হবে। শরিয়া ভিত্তিতে দেশ চালাতে হলে পরে শরিয়া আইনে কোথাও কিন্তু নারী নেতৃত্বের কথা নাই। যে কারণে আপনি দেখেন জামাতের আমির কিন্তু একটা পর্যায়ে যায় বলতে বাধ্য হয়েছিল, ওনাদের মানে মূল নীতি থেকে সরে এসে বলতে বাধ্য হয়েছিল যে আমরা যদি ক্ষমতায় যাই তাহলে প্রচলিত আইনে দেশ চালাবো। এবং আপনি দেখেন যে ওনাদের কিছু বক্তব্যের ভিতর কিন্তু এটা কি বেশ ব্যবধান ছিল কথার, যে কথাগুলো টুইস্ট ছিল, এক এক সময় একবার এক এক রকম টুইস্ট ছিল, এরকম কথা বলছিল, যে কারণে হয়েছে যে স্বাভাবিকভাবে যে আমাদের কিন্তু অলমোস্ট অর্ধেক ভোটারই কিন্তু নারী ভোটার। তো স্বাভাবিকভাবে যে জামাতের মতো একটা দল ক্ষমতায় আসলে পরে যে নারী ভোটাররা কিন্তু চিন্তা করছে যে আমাদের ব্যক্তি স্বাধীনতা, আমাদের চলাচল, আমাদের কার্যক্রম, আমাদের কাজ করা, আমাদের কর্মক্ষেত্র কি এটার উপর প্রভাব ফেলবে, এইটাকে কিন্তু সঠিকভাবে ব্যাখ্যা করতে পারে না জামাত। কারণ এইটা কিন্তু শরিয়া আইনে কিন্তু আপনি যদি দেখেন তাহলে কিন্তু নারীদের ওই অন্দরমহলেই থাকার, এখন অনেক এমনকি ধর্মভিত্তিক অনেক রাষ্ট্রও কিন্তু এখান থেকে সরে আসছে ধীরে ধীরে। হ্যাঁ, কারণ সরে আসতেই হবে। কারণ যে কোনো দেশেরই কিন্তু নারী জনসংখ্যা কিন্তু অলমোস্ট সব দেশেরই এই মানে 45 to 50 কর্মজীবী নারীদের একটা নারীদের একটা অনেক বড় বিষয় থাকে। সুতরাং কোনো দেশই কিন্তু এই ধর্মের এই জায়গাটায় থাকার পক্ষে না। তাই আপনি দেখেন যে শুধু না, ইসলামিক অনেক দেশগুলোতেই কিন্তু যে নারীদেরকে স্বাধীনভাবে কাজ করতে দিতেছে। এবং আমাদের দেশে আমি বিশেষ করে মনে করি যে এই ভোটে নারীরা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছে একটি কারণে, যে কারণ আমি মনে করি যে তারা এই জামাত এটাকে ঠিকমতো ব্যাখ্যা দিতে আমার পারে মনে না। হয় আরও একটা বিষয় ছিল, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ এখানে একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করেছে। আপনাকে ধন্যবাদ। আমি যদি একটু মোটা দাগে, তানিয়া এবং হিমাদ্রি আপনারা আছেন, আমরা যদি একটু মোটা দাগে বলে দিই আসলে কি কি বিষয় নিয়ে আলোচনা হলো। সেটি হচ্ছে যে আপনি জিজ্ঞাসা করেছিলেন শপথ কে পড়াবে, সেই সাথে উচ্চকক্ষ নিম্নকক্ষের বিষয়টি এলো নোট অফ ডিসেন্ট যে দিয়েছিল 19টি নোট অফ ডিসেন্ট ঐকমত্য কমিশনের কাছে বিএনপি, ফলে এই উচ্চকক্ষ নিম্নকক্ষ কিভাবে গঠিত হবে সেই বিষয়টি এলো। অর্থাৎ যা কিছু আসলে জটিলতা আছে, যেহেতু ভোটটা হয়ে গেছে মোটামুটি সুশৃঙ্খলভাবে, ফলে এটা ধরা যায় যে এখন ধীরে ধীরে এই সমস্যাগুলো হয়তো উতরে যাওয়া যাবে। সেই সাথে কথা হলো নারীর ভোট নিয়ে, কথা হলো কিভাবে আসলে বিএনপি দেশ চালাবে, বিরোধী দল যারা আছে তারা আসলে কতখানি চাপ প্রয়োগ করবে, চাপে রাখবে, এবং চাপে রাখাটা আসলে যে কোনো গণতান্ত্রিক ব্যবস্থায় বিরোধী দলের একটা ভূমিকা। উর্মি, আরেকটা প্রশ্ন, সবশেষ একটা প্রশ্ন আপনার কাছে রাখতে চাই, শেষ হয়ে হইল না শেষ, আরেকটা প্রশ্ন আপনার কাছে আছে, সেটা হচ্ছে এই প্রথম বিগত নির্বাচনগুলো থেকে এবারে নির্বাচন আমরা দেখেছি, আপনার মুখের হাসি বলে দিচ্ছে নির্বাচনটা কতটা শান্তিপূর্ণ ছিল গণমাধ্যম কর্মীদের জন্য। এই প্রথম বোধে কোনো গণমাধ্যম কর্মী আহত হয়নি। আমরা প্রত্যেকবার দেখেছি কোনো না কোনো নির্বাচন কভার করতে গেলে ক্রোধটা যেন গণমাধ্যম কর্মীদের উপরে এসে পড়ে, প্রতিশোধটা যেন গণমাধ্যম কর্মীদের উপরে এসে পড়ে। এবারে প্রথম কোনো নির্বাচন দেখলাম যেখানে গণমাধ্যম কর্মীরা কোনো সহিংসতার শিকার হয়নি। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন একজন গণমাধ্যম কর্মী হিসেবে? এর আগে তো অনেকগুলো নির্বাচন আপনি কভার করেছেন।
আমি একটা কিছু কথা বলতে পারি হিমাদ্রি, যে আসলে সাংবাদিকরা বা সংবাদ মাধ্যম বা গণমাধ্যম কিন্তু পার্ট অফ সোসাইটি, মানে সমাজেরই একটা অংশ, তারা বাইরে থেকে আসে না। Third pillar ফলে বলা হয়। যখন কোনো একটা ঘটনা ঘটে, ঘটনাটা যদি ঠিক মতো ঘটে তাহলে সেখানে এই ধরনের ঘটনা ঘটবে না, এটাই স্বাভাবিক। যেহেতু ভোটটা পুরোটাই একটা শান্তিপূর্ণ প্রক্রিয়ায়, মোটামুটি দুই একটা সহিংসতা ছাড়া খুব একটা সমস্যা কোথাও হয়নি, সেই কারণেই কিন্তু গণমাধ্যম কর্মীরাও তাদের দায়িত্ব ঠিকমতো পালন করতে পেরেছে এবং সহিংসতার শিকার হয়নি। যদি ভোট এরকম হতো যে ভোটে প্রচণ্ড সহিংসতা হচ্ছে, সেখানে কিন্তু গণমাধ্যম কর্মীরাও আক্রান্ত হতো। এটা আসলে পুরো যে ঘটনাটা যেটি আসলে সুষ্ঠুভাবে হয়েছে তারই একটা প্রতিফলন আমরা একটা সুষ্ঠু সিস্টেমের প্রভাব নিশ্চয়ই সিস্টেম অদূর ভবিষ্যতে বজায় থাকবে। উর্মি, আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। যেমনটি বলছিলেন, আসলে অত্যন্ত দারুণ কিছু কথা উঠে এসেছে। তার সাথে যিনি আলোচক ছিল অত্যন্ত দারুণভাবে কিছু মৌলিক পর্যবেক্ষণও তুলে ধরেছেন। আমরাও চাই আসলে এরকম একটা বাংলাদেশ বিনির্মাণ হচ্ছে, যেখানে শুধু সরকারি দল সরকারে গিয়েই রিল্যাক্সে বসে থাকবে না, তাদের বিরুদ্ধে বিরোধী পক্ষ সবসময় তাদেরকে প্রেশারাইজড করবে। যে দাবিগুলো আছে, যে পর্যবেক্ষণগুলো আছে, যে ইস্তেহারগুলো আছে, সেগুলো যেন কাগজে পায় না হয়ে জনগণের স্বার্থে। এবং তখনই কিন্তু জনরায়ের যে প্রত্যাশা, জনরায়ের মাধ্যমে যে নতুন সরকার গঠিত হতে যাচ্ছে, সেই রায়ের প্রত্যাশা কিন্তু, সেই প্রত্যাশাগুলো কিন্তু প্রতিফলিত হবে। ইশতেহার নিয়ে কিন্তু প্রশ্ন এখনো আছে, বাস্তবায়ন কিভাবে হবে। খুলনা থেকে একজন বোধ অতিথি যুক্ত হবেন আমাদের সাথে, আপনি যদি তার সাথে কথা বলেন বা কি বিষয়ে। জি, আমাদের সঙ্গে খুলনা থেকে যুক্ত হচ্ছেন ডক্টর মোহাম্মদ আশিকুর রহমান। ডক্টর মোহাম্মদ আশিকুর রহমান, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন কিনা? একটু জানতে চাই, খুলনা জেলা যে শিল্পাঞ্চল কিংবা মোংলা বন্দর উপকূলীয় অর্থনীতির কারণে আসলে জাতীয় রাজনীতিতেও আসলে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একটু জানতে চাই, যেখানে মানুষ আপনাদের এখানে নবনির্বাচিত সরকারের কাছে কেমন প্রত্যাশা করছে, এই যে কর্মসংস্থান কিংবা আরো নানা কিছু বিষয়ে যে সমস্যাগুলো আছে, সেগুলো আসলে নির্বাচিত সরকার কতটা কার্যকর ভূমিকা পালন করবে বাস্তবায়নে, আপনাদের প্রত্যাশাগুলো নিয়ে জানতে চাই। ধন্যবাদ আপনাকে। প্রথমেই আপনাদের মাধ্যমে আমি আসলে যে নির্বাচনটি হয়ে গেল সেই নির্বাচনটির একটি প্রশংসা করতে চাই, যে এই নির্বাচনটি ছিল ইনক্লুসিভ, এই নির্বাচনটি ছিল পার্টিসিপেটরি, এবং সবচেয়ে বড় যে জিনিসটি আমরা দেখতে পেয়েছি সেটা হচ্ছে রাজনৈতিক সহনশীলতা। বাংলাদেশে যে রাজনৈতিক পরিবেশ এবং রাষ্ট্র বিনির্মাণের ক্ষেত্রে যে সহনশীলতার বিষয়টি উঠে এসেছে, এটি অত্যন্ত ইতিবাচক, এবং আমরা মনে করি যে বাংলাদেশের ভবিষ্যৎ বিনির্মাণে এই সহনশীলতা অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। আর যদি খুলনার প্রসঙ্গে কথা বলতে চাই, তাহলে খুলনার ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় যে সীমাবদ্ধতা বা চ্যালেঞ্জগুলো রয়েছিল সেগুলো হচ্ছে কর্মসংস্থানের অভাব। বিশেষত আমাদের খুলনা ছিল শিল্পাঞ্চল হিসেবে অভিহিত একটি এলাকা, কিন্তু খুলনাতে গত 30 বছরে অধিকাংশ শিল্পই আসলে হচ্ছে মৃতপ্রায়, এবং এই শিল্পাঞ্চলকে আবার গড়ে তোলা, এটি হবে হচ্ছে নবনির্বাচিত সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ, এবং পাশাপাশি আমি বলবো যে একটি বড় সুযোগ। আমরা যদি বাংলাদেশের যে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যখন খুলনায় এসেছিলেন, তিনি কিন্তু খুলনার ক্ষেত্রে বিশেষত এই শিল্পাঞ্চলের কথাটি উনি উল্লেখ করে গিয়েছেন, এবং পাশাপাশি উনি আরেকটি বিষয় উল্লেখ করে গিয়েছেন, নারী কর্মসংস্থান। আমি আপনাদের আলোচনা শুনছিলাম, সেই আলোচনার একটি বড় অংশ ছিল হচ্ছে নারীর ক্ষমতায়ন, নারীর অংশগ্রহণ এবং নারীদের কর্মসংস্থানের বিষয়। ফলে এই অবস্থায় আমি মনে করি যে খুলনার যে ভবিষ্যৎ, যে আবার খুলনার অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে গেলে এই নারীদের কর্মসংস্থান এবং পাশাপাশি যে শিল্প বিপ্লব, সেই শিল্প বিপ্লব আবার ছড়িয়ে যাওয়া যেতে পারে। এবং এখানে আমি আশাবাদী হতে চাই এই কারণে যে যিনি প্রধানমন্ত্রী হতে চলেছেন তিনি যেখানে ছিলেন লন্ডনে, সেই লন্ডনও কিন্তু আসলে আমাদের খুলনার মতোই সমস্যা ফেস করেছিল। লন্ডনের যে ডকল্যান্ড এরিয়া, সেই ডকল্যান্ড এরিয়া কিন্তু পুরোপুরি আসলে একসময় হচ্ছে বসে গিয়েছিল এবং সেখানে কর্মসংস্থানের কোনো সুযোগ ছিল না। পরবর্তীতে কিন্তু একটি প্ল্যানের মাধ্যমে সেই ডকল্যান্ড এরিয়াকে আবার রিভাইভ করা হয়েছে, এবং সেই লন্ডনের ডকল্যান্ড এরিয়া এখন লন্ডনের হচ্ছে সবচেয়ে বড় কর্মসংস্থানের জায়গা বা সুযোগ। ফলে উনি আর ব্যক্তিগত অভিজ্ঞতা এবং উনি যেই একটা জ্ঞানভিত্তিক যে প্ল্যান তৈরি উনি করেছেন, যে প্ল্যানের কথা উনি ওনার বিভিন্ন বক্তব্য রেখেছেন, সেখান থেকে আমরা আশাবাদী হতে পারি যে আমাদের যে খুলনায় যে খালিশপুর কেন্দ্রিক যে শিল্পাঞ্চল রয়েছিল, সেই শিল্পাঞ্চল আবার পুনরুজ্জীবিত হবে। এর পাশাপাশি আমাদের মংলা যে পোর্ট রয়েছে, সেই মংলা পোর্টের সাথে এই শিল্পাঞ্চলের একটি কানেক্টিভিটি মাধ্যমে আমরা এই এলাকাকে আবার পুনর্গঠন করতে পারবো। এবং আমরা বিভিন্ন জায়গায় আশাবাদী হতে চাই এই কারণে যে আমাদের বাংলাদেশের যে রপ্তানিমুখী যে অর্থনীতি, সেই রপ্তানিমুখী অর্থনীতিতে এখন একটি বড় ইস্যু হয়ে দাঁড়াবে আসলে শিল্প ছাড়াও সার্ভিস সেক্টর।
এবং খুলনার মতন জায়গা, সেখানে প্রত্যেকটি অপরচুনিটি রয়েছে এই ধরনের সার্ভিস সেক্টরের। বিশেষ করে আইটি সার্ভিসের ক্ষেত্রে আপনি যদি খুলনায় কথা বিবেচনা করেন, খুলনায় অলরেডি 3টি বিশ্ববিদ্যালয় রয়েছে এবং এই 3টি বিশ্ববিদ্যালয় থেকে যে গ্র্যাজুয়েটরা পাশ করে এবং পাশাপাশি হচ্ছে সারা বাংলাদেশে আইটি সেক্টরের যে ভবিষ্যৎ, সেখানে আইটি ভিত্তিক একটি সার্ভিস সেক্টর বেসড ইকোনমি খুলনায় হতে পারে এবং এই বিষয়েও আসলে যিনি বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তিনি এই বিষয়ে আলোকপাত করেছেন। ফলে এখান থেকে আমরা খুলনার বাসী আমরা যারা রয়েছি আমরা অত্যন্ত আশাবাদী যে খুলনা তার আবার যে হারানো যে শিল্পর যে সংস্কৃতি, সেই শিল্পের সংস্কৃতি ফিরে পাবে এবং মংলা পোর্ট এবং যে খালিশপুর, এই দুইটি এলাকার যে সমন্বয়, সেই সমন্বয়ের মাধ্যমে আমাদের অর্থনৈতিক পুনর্জাগরণ ঘটবে। আর এখানে আমার সবচেয়ে বড় আশার যে জায়গাটি, সেই জায়গাটি হচ্ছে রাজনৈতিক সহনশীলতা, যেটা মাধ্যমে আমি আমার বক্তব্য শুরু করেছিলাম। আপনি আজকের অনুষ্ঠানটাই দেখেন যে আজকে কোথাও বিজয় মিছিল হচ্ছে না, কোথাও মিটিং হচ্ছে না। আজকে যেভাবে বিজয় উদযাপন হচ্ছে তা বাংলাদেশের ইতিহাসে বিরল। এই যে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন, এই সংস্কৃতির পরিবর্তনই আমাদেরকে আরও আশাবাদী করে তুলছে বাংলাদেশের বিষয়ে এবং বিশেষ করে খুলনার বিষয়ে। তো আমি আশা করি যে বাংলাদেশের যে নবনির্বাচিত সরকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে সরকার, সেই সরকার খুলনার মানুষ এবং বাংলাদেশের মানুষের আশা পূরণে সক্ষম হবে। ডক্টর মোহাম্মদ আশিকুর রহমান, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। হিমাদ্রি, যেমনটা ডক্টর মোহাম্মদ আশিকুর রহমান বলছিলেন, খুলনা জেলার উনার প্রত্যাশা সম্পর্কে তিনি ব্যক্ত করছিলেন যে এই যে রাজনৈতিক সহনশীলতা নিয়ে উনি কথা বলছিলেন, রাজনৈতিক যে সংস্কৃতির পরিবর্তন, অর্থাৎ কোথাও কোনো মিছিল, আনন্দ মিছিল দেখা যাচ্ছে না, সেই বিষয় নিয়ে কিন্তু বিএনপি চেয়ারম্যান তারেক রহমানও নির্দেশনা দিয়েছেন যেন কোথাও কোনো উৎসব কিংবা যে বিজয় মিছিলের কথা সেটি যেন না হয়। সেই বিষয়ে আপনি কি বলবেন? এটা একটা দারুণ সংস্কৃতি এবং প্রতিপক্ষের পরাজয়ে যে যারা বিজয়ী দল তারা খুশি হয় না, তারা যে সমবেদনা জানায়, এটা নিশ্চয়ই সংস্কৃতি বজায় থাকুক। এবং তিনি আরেকটা কথা বলেছেন, কোনো বিজয় মিছিল নয়, শুধু মসজিদে, মন্দিরে, গির্জায়, প্যাগোডায় উপাসনা করা হবে। মানে দিন শেষে বিজয়টাকে সৃষ্টিকর্তার কাছে ফিরে যাওয়া, সৃষ্টিকর্তাকে স্মরণ, এটা নিশ্চয়ই আসলে খুবই দারুণ একটা বিষয়। এবং এই নতুন সংস্কৃতি, এই সহনশীল সংস্কৃতি নিশ্চয়ই আসলে আমাদের রাজনৈতিক যে অন্ধকার ছিল, সেই রাজনৈতিক অন্ধকারকে রাজনৈতিক আলোর দিকে পথ উত্তরণের পথে গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো ব্যবস্থায় নতুন সংস্কৃতির উত্তরণ ঘটাবে নিশ্চয়ই। জি, আবারও আলোচনায় আমরা ফিরবো, একটি বিরতি নিয়ে ফিরছি। বিরতি নিচ্ছি ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বিআরবি কেবলস উৎসবের ভোট, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস থেকে। স্বাগত আরও একবার ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বিআরবি কেবলস উৎসবের ভোট, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল। হিমাদ্রি, বিরতির আগে আমরা রাজনৈতিক সহনশীলতা নিয়ে কথা বলছিলাম। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, রাজনৈতিক সংস্কৃতির যে পরিবর্তন, গত কয়েক বছরে আমরা যে পরিবর্তন দেখিনি সেটি এখন আসলে আমরা দেখতে পাচ্ছি। এই যে নির্বাচন হওয়ার পরে নির্বাচিত সরকারের উদ্দেশ্যে যে আনন্দ মিছিল, সেগুলো এখন আর নেই। সেটি খুলনা জেলার একজন অতিথিও আমাদেরকে সেই প্রত্যাশার কথা জানাচ্ছিলেন। এখানে আরেকটি বিষয় কি, রাজনৈতিক সহিংসতার কথা বলি বা গণতান্ত্রিক পথ উত্তরণের কথাই বলি, সেটা কিন্তু নারীকে বাদ দিয়ে নয়। দেশের যেখানে 51% মোট জনগোষ্ঠীর নারী, এবারে নির্বাচনের অর্ধেক ভোটারের মধ্যেও কিন্তু প্রায় নারী ছিল। অর্থাৎ নারীকে বাদ দিয়ে কখনো রাজনৈতিক সৌন্দর্য বলুন, রাজনৈতিক সহনশীলতা বলুন, রাজনৈতিক স্থিতিশীলতা বলুন বা গণতন্ত্রের স্থিতিশীলতা বলুন, কোনোটি আসলে কোনোভাবেই আসলে কল্পনা করা যাবে না। এই মুহূর্তে আমরা সে বিষয়ে, নারী অধিকার, নারী ক্ষমতায়ন বিষয়ে কথা বলবো। আমাদের সাথে যুক্ত আছেন কাব্য সুমি সরকার, ঘাগড়া-বাড়েরা কলেজের তিনি শিক্ষক, ময়মনসিংহ থেকে তিনি আমাদের সাথে যুক্ত হবেন। আপনাকে স্বাগত আমাদের উৎসবের ভোট আয়োজনে। আপনার কাছে প্রথমে যে প্রশ্ন, যে নারীর ক্ষমতায়ন নিয়ে যদি একটা প্রশ্ন করতে চাই, যে দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী, এবারে অর্ধেক ছিল ভোটার, কিন্তু প্রার্থী ছিল কম। 2024 জন প্রার্থীর মধ্যে মাত্র 81 জন প্রার্থী ছিল নারী। তার মধ্যে জয়ী হয়েছে কিন্তু খুবই, আমরা রুমিন ফারহানাকে দেখেছি, আরও কয়েকটা জায়গা হয়তো হয়েছে, আমি সঠিক জানি না এখন পর্যন্ত তথ্যটা। এই কম সংখ্যক নারী জনপ্রতিনিধি নিয়ে নারীর ক্ষমতায়ন কতটা সম্ভব বলে মনে করছেন? ধন্যবাদ। প্রথমেই বলবো যে আমরা দীর্ঘদিন পরে একটি খুব উৎসবমুখর পরিবেশে একটি নির্বাচন আমরা অংশগ্রহণ করতে পেরেছি। আর আপনি আমাকে যে প্রশ্ন করলেন, অর্ধেক জনসংখ্যার দেশে নারীকে আসলে এতটুকু পিছিয়ে থেকে আমরা ভালো কিছু প্রত্যাশা কখনোই করতে পারিনি। এটা আমাদের জন্য অবশ্যই আশঙ্কার বিষয়, কারণ নির্বাচনে আমরা আগের মতো দেখছি না যে নতুন নেতৃত্ব, নারী নেতৃত্বকে গ্রহণ করতে বা নারী নেতৃত্ব তৈরি হতে, একটা নারী তৃণমূল থেকে এই পর্যায়ে মানে আসতে যে পরিমাণ চড়াই উতরাই পার হতে হয়, সেই জন্য আমার মনে হয়
আর নারীকে গ্রহণ করার মানসিকতা এখনো তৈরি হয়নি বলেই হয়তো বা আমরা নারীরা এখনো পিছিয়ে আছি, এবং এটা অবশ্যই শঙ্কার আমাদের জন্য। নারীকে শুধু সামাজিকভাবে মানে গ্রহণ করার মানসিকতা থাকবে কেন, রাজনৈতিকভাবে গ্রহণ করার মানসিকতা থাকে না কেন? কেন এই পশ্চাৎপদতা? আমরা তো চাই সেটির অবসান ঘটুক, এবং তারেক রহমান তো সবাইকে নিয়ে পথ চলতে চান, এবং তিনিই কিন্তু সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠনের পথে আছেন। কি প্রত্যাশা? আমার মনে হয় যে প্রত্যেকটা দলের ভিতরে একটা নিয়ম থাকে, সেটা হচ্ছে যে নারীকে রাখা। এই যে নারীকে শুধু আমি সৌন্দর্য বর্ধন বলবো না, নারীকে রাখার জন্যই যে মানসিকতা, কিন্তু নারীকে শুধু রেখেই তাকে যে মানে নির্ভরশীলতার ব্যাপারটা তাকে মানে স্বীকৃতি না দেওয়া। এবং আপনি একটা জিনিস এখানে 11টি আসনের মধ্যে 3 জন নারী প্রতিদ্বন্দ্বী ছিল। এই 3 জন দল থেকে নমিনেশন পেয়েছে কিন্তু একজন, এবং বাকিরা মানে বিদ্রোহী হিসাবে এখানে তাদের অধিকার আদায়ের জন্য নামতে হয়েছে। এবং নারীকে সংসদ পর্যন্ত নিয়ে যাওয়ার টেন্ডেন্সি কিন্তু এখনো তৈরি হয় নাই। এটা আমাদেরকে মানে সব সময় নির্বাচন ভালো হয়েছে, আমরা হয়তো অনেক উন্নয়ন দেখতে পারবো, কিন্তু আমরা এই জায়গা থেকে আমরা মানসিকভাবে আসলে স্বস্তি অনুভব করব না। আমার মনে হয় যে আমাদের নারীদেরকে আরও সুযোগ দেওয়া উচিত, নারীর পথটা তৈরি করে দেওয়া উচিত। জি নিশ্চয়ই। আমাদের তো তানিহন যে বিষয়টি তিনি বলছেন যে দেখলেন নারীদের ক্ষমতায়নের বিষয়ে যে কথা তিনি বললেন, যে স্বস্তির বিষয়ে কিন্তু তিনি এখন আসতে পারছেন। একজন নারী হিসেবে আপনার কোনো প্রশ্ন আছে কিনা তার প্রতি? আমার একটি প্রশ্ন, যে এই যে নারী নেতৃত্বের বিষয়টি নিয়ে বারবার প্রশ্ন উঠছে, কিছুদিন আগে রাজনৈতিক দলগুলোর ইশতেহারেও আসলে নারীদের ক্ষমতায়ন নিয়ে যে প্রশ্নগুলো তোলা হচ্ছিল সেটি নিয়েও আসলে শঙ্কা কিন্তু রয়ে গেছে, এবং নবনির্বাচিত সরকার নারীর সমতা রক্ষায় কতটা সক্ষম থাকবে সেটি তো আসলে সময় বলে রাখবে। কিন্তু আমি জানতে চাই আপনাদের আসলে এই যে কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা, এই বিষয়টি নিয়ে আসলে আমি একটু আপনার কাছে জানতে চাই আপনাদের প্রত্যাশা কি, এবং এই যে নারীদের নেতৃত্ব যাতে সংসদে বৃদ্ধি করা হয় সেই বিষয়ে আসলে আইনের প্রয়োগ, সেই বিষয়ে কি কোনো প্রত্যাশা আছে কিনা? তো আসলে প্রত্যাশা করা ছাড়া আর কোনো উপায় নেই। আমরা অবশ্যই আশাবাদী এবং আমরা প্রত্যাশা করি, এবং আমরা পরবর্তীতে নারীকে এই বিভিন্নভাবে বোঝানোর যে একটা মানে মানসিকতা থাকে রাজনীতিক বিভিন্ন দলের নেতাদের, এইগুলো পরিহার করতে হবে। এবং এই অর্ধেক জনগোষ্ঠী দেশের নারী অনেকেই কর্মজীবী নারী। আমরা দেখি যে আমরা আমাদের এই দেশে বেতনের ক্ষেত্রেও যে বৈষম্য, যে কোনো ক্ষেত্রেই সেইখানে হচ্ছে একজন পুরুষ যদি সংসারে ইনকাম করে সেখানে সেই সংসারটা চলতে অনেক কষ্ট হয়, সেখানে নারী কিন্তু সব কিছুতেই পরিশ্রম করছে। সেটা আপনি রাজনীতিতে বলেন, সেটা আপনি কর্মক্ষেত্রে বলেন, কিন্তু তাকে শুধু পরিশ্রম করানো হচ্ছে, তাকে নিয়ে চলার যে মানসিকতা এইটা তৈরি করতে হবে, এবং এই পথটা তৈরি হোক, আমরা এটা প্রত্যাশা করব। যেহেতু সময় স্বল্পতা আছে, প্রান্তিক ও গ্রামীণ নারীদের আসলে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে কি কি প্রকল্প কিংবা কাঠামোগত পরিবর্তন জরুরি বলে আপনার মূল্যায়ন কি বলে? বলবো যে অবশ্যই একটা সময় ছিল যে নারীরা মানে নারী শিক্ষার প্রতি মানুষ বিশেষ করে প্রান্তিক যে জনগোষ্ঠী আছে নারী শিক্ষার প্রতি খুব সচেতন ছিল, কিন্তু ইদানিং আমরা লক্ষ্য করছি যে সেটা আমি বলবো যে হয়তো এটা নারীদের প্রতি একটা বৈষম্যর কারণেই এখন পড়াশোনার ক্ষেত্রে নারীরা বিশেষ করে বিভিন্ন সুবিধা দেওয়ার পরেও কিন্তু যে বাল্যবিবাহ বিভিন্ন কারণে নারী শিক্ষাটা কিন্তু খুব একটা অগ্রসর হতে পারছে না, যদিও সেটা অনেকটা আড়ালেই রয়ে যাচ্ছে। আমার মতে একজন নারীর শিক্ষাটা আগে জরুরি,
এবং এগুলো আছে যে বিভিন্ন উপবৃত্তি বিভিন্নভাবে কিন্তু সরকার চেষ্টা করে যাচ্ছে, কিন্তু তৃণমূল পর্যায় থেকে আইনগুলাকে আমরা দেখি যে আইন কিন্তু খুব আছে, কিন্তু আইনের কিন্তু যথাযথ প্রয়োগ নেই। জি, নিশ্চয়ই আমরা প্রত্যাশা করতেই পারি আইনের যথাযথ প্রয়োগ করে আসলে নারীদের যে ক্ষমতায়ন সেটি নিশ্চিত করা গেলে আসলে আমাদের দেশে আসলে নারীর নেতৃত্বেও আসলে কিন্তু সংখ্যাটা বৃদ্ধি পাবে। নিশ্চয়ই আইন আছে, আইনের প্রয়োগ নাই, আইনের প্রয়োগ না থাকার কারণে যে অপসংস্কৃতি চালু হয়েছে সেটির আসলে মানে কি বলবো, সেটি কবর রচিত হোক, সেটা আমরা আসলেই চাই। মানে কারণ আপনি একটা অকারেন্স হচ্ছে আদালতে যাচ্ছেন সেটা পাচ্ছেন না, সেখানে মানে থানায় যাচ্ছেন সেখানেও পাচ্ছেন না, তাহলে পাবেনটা কোথায়? তাহলে মানুষের জন্য নিরাপত্তাটা কোথায়? বিশেষ করে নারীদের ক্ষেত্রে নিরাপত্তাটা কোথায়? এটা প্রশ্নবিদ্ধ থেকে আমরা জানি, আমরা আশা করব সেই সংস্কৃতি থেকে নিশ্চয়ই রাষ্ট্র বেরিয়ে আসবে এই নির্বাচনের মাধ্যমে। সময় নিশ্চয়ই সেই প্রশ্নের উত্তর দিয়ে দিবে, আমরা সেই প্রত্যাশা রাখতে। দর্শক, ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বিআরবি কেবলস উৎসবের ভোট পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল সে ছিল এখনকার মতো। আমরা বিকাল 4টায় আবার এই উৎসবের ভোট নিয়ে হাজির হব, ততক্ষণ পর্যন্ত ডিবিসির সঙ্গেই থাকুন।